স্যার কিছু, কিছু ডিজিজে দেখা যায় স্পেসিফিক ফেসের কন্ডিশনটা একরকম হয়ে যায়। লাইক হ্যাঁ, থ্যালাসেমিক ফেসিস, হ্যাঁ, হ্যাঁ, থ্যালাসেমিয়াতে কিছু ফিচার হ্যাঁ, হ্যাঁ। তারপর? স্যার এটাই জানতাম স্যার মানে থ্যালাসেমিক ফেসিস বা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, যেমন সিএলডি এর একটা স্পেসিফিক হ্যাঁ। ফেসিস থাকে। হেপাটিক ফেসিস। হেপাটিক ফেসিস। হ্যাঁ। আরেকটা টার্ম শুনছো কিনা জানি না, মাইট্রাল ফেসিস। জি স্যার। স্যার তারপরে হ্যাঁ, হ্যালো, বলো। তাহলে এই ফেস দেখে কতগুলা জিনিস ডায়াগনোসিস করা যায়, যেগুলাকে সাধারণত ফেসিস এই টার্মটা দিয়ে মানে ডিসক্রাইব করা হয় আরকি। তার মধ্যে কমন কিছু তো বলা হইলো, যেমন থ্যালাসেমিক ফেসিস বা থ্যালাসেমিয়ার যে একটা পেশেন্টের ছবি কিন্তু থাকতে পারে। এটা আইদার মেডিসিন ডিপার্টমেন্ট থেকে দেওয়া হতে পারে অথবা পেডিয়াট্রিক্সে কি অসপি আছে এখন? খুব সম্ভবত পেডিয়াট্রিক্স থেকে অসপি স্টেশন এখন ২ টা সম্ভবত আছে। তাহলে থ্যালাসেমিয়ার একটা পেশেন্টের জাস্ট হচ্ছে ফেসের একটা ছবি থাকতে পারে। থাকার হয়তো একটা আ সিনারিও দেয়া হতে পারে যে 12 ইয়ার or 16 ইয়ার, 14 year old boy or girl having history of recurrent blood transfusion or family history of blood transfusion, এরকম একটা পিক্টোরিয়াল দেয়া মানে সিনারিও দেয়া থাকলো, নিচে বলা হলো যে look at the picture and describe the finding. তাইলে এইটা একটা থাকতে পারে। আরেকটা ধরো একটা পেশেন্ট হয়তো ইকটেরিক আছে। তুমি যদি দেখো যে একটা ক্যাকেকটিক পেশেন্ট, ফেস হচ্ছে একদম ওয়াস্টেড, সাথে যদি ভালো করে খেয়াল করো হয়তো চোখে দেখা যাবে যে জন্ডিস আছে। তাহলে এরকম একটা পিকচার যদি থাকে, সেটা পসিবিলিটি হচ্ছে যে হেপাটিক ফেসিস বা এরকম একটা ছবি থাকতে পারে। আরেকটা পিকচার তোমাদের জন্য অবশ্য কঠিন হয়ে যায়। তারপরেও এটা কমন ওয়ার্ডে অনেক সময় পাওয়া যায় রোগী, যেমন জাইগান্টিজমের একটা ফেস থাকতে পারে, যে একটা পারসন, তার ফেসটা একদম কোর্স হয়ে আছে, প্রমিনেন্ট আপার আইব্রো, দেখা যাবে যে প্রগনেথিজম আছে, প্রোট্রুডেড জ, এবং এরকম যদি একটি পিকচার থাকে তাহলে এটা পসিবিলিটি হচ্ছে কি অ্যাক্রোমেগালি। ঠিক আছে? তাইলে এই ধরনের ফেসিস নিয়ে যে সমস্ত ডিজিজ ডায়াগনোসিস করা যায়, অনেক সময় পিক্টোরিয়াল হিসাবে এগুলাও কিন্তু পরীক্ষাতে মানে দিয়ে দেওয়া হয় বা দিয়ে দেওয়া হতে পারে। আরেকটা পিক্টোরিয়াল থাকতে পারে, যেমন একটা পেশেন্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা বেডের মধ্যে শুয়ে আছে, হয়তো নেক ভেইনটা দেখা যাচ্ছে এরকম। তাহলে এনগোর্স নেক ভেইন আছে, হয়তো ফেস পাফি হয়ে আছে। ঠিক আছে? পেশেন্টকে দেখতে হয়তো ডিস্ট্রেস লাগতেছে। তাহলে অনেক সময় রেইজ জেবিপি এটাও কিন্তু পিক্টোরিয়াল থাকার সম্ভাবনা আছে। মানে থাকতে পারে এরকম। যদি দিয়ে দেওয়া হয় তাহলে তোমরা এই জিনিসগুলা খেয়াল রাখবা আরকি। ইন্সট্রুমেন্ট নিয়ে কথা হয়েছিল গত সপ্তাহে বোধহয়, বলছে যে অস্পিতে কিন্তু ইন্সট্রুমেন্ট থাকে। কি, কি ইন্সট্রুমেন্ট তোমরা দেখছো বা ওয়ার্ডে কি, কি ইন্সট্রুমেন্ট নিয়ে কাজ করতে দেখছো? দেখি বলো একজন দেখি। হ্যালো? স্যার যেমন স্যার মেডিসিনে আমরা কিছু হুম, ইন্সট্রুমেন্ট যেমন মানে নেবুলাইজার মেশিন, দেন হ্যাঁ, হচ্ছে স্যার হ্যাঁ, হ্যালো? স্যার বোন ম্যারো এসপিরেশন নিডল দেখছি। আচ্ছা, বোন বা ম্যারো এগুলা। অ্যাসপিরেশন নিডল আর দেখেছো। আর হচ্ছে কি স্যার হ্যাঁ, হ্যাঁ, আর পেডিয়াট্রিক্স এ কিছু ইন্সট্রুমেন্ট দেখছি। হুম, যেমন? পেডিয়াট্রিক্স এ কিছু দেখেছি স্যার, আম্বু ব্যাগ, হ্যাঁ, দেন হচ্ছে স্যার তারপরে ওরা ওআরএস, দেন হচ্ছে স্যার আচ্ছা। এরকম আবার তাহলে মেডিসিনে যেগুলা দেখছো সেগুলা নিয়ে একটু কথা বলি। যেমন হচ্ছে বোন ম্যারো অ্যাসপিরেশন নিডল একটা একজন বৃষ্টি বড়ুয়া বলছে বোধহয়। তাহলে বোন ম্যারো অ্যাসপিরেশন নিডল থাকতে পারে। যদি বোন ম্যারো অ্যাসপিরেশন নিডল থাকে তাহলে প্রথমে হচ্ছে এই ধরনের আ আ যদি ইন্সট্রুমেন্ট থাকে তাহলে আইডেন্টিফাই দ্য ইন্সট্রুমেন্ট। হোয়াট ইস দ্য ইন্সট্রুমেন্ট অর দ্য নেম দ্য ইন্সট্রুমেন্ট গিভেন হেয়ার। এই ধরনের একটা হয়তো কোয়েশ্চেন থাকবে। তাহলে ধরে নাও যে এটার মধ্যে ১ বা ২ মার্কস থাকবে। তুমি যদি এইটা মানে এই ইনস্ট্রুমেন্টের সুবিধা হচ্ছে যে এটা তুমি যদি আইডেন্টিফাই করে ফেলতে পারো, বাদবাকি কোয়েশ্চেন সব কিন্তু কমন পড়বে এবং এগুলো আনসার দেওয়া তোমাদের জন্য সহজ হবে। কিন্তু আইডেন্টিফিকেশনটা যদি ঝামেলার হয়ে যায় বা আইডেন্টিফিকেশন মিস করো, তাহলে ধরে নিতে হবে যে বাদবাকি যে আনসার দিবা সবই ভুল হবে। তাহলে হয় 10 এ 10 উঠবে, আর যদি ভুল আইডেন্টিফিকেশন হয় তাহলে 0 পাওয়ার সম্ভাবনা। তাহলে প্রথমে ইনস্ট্রুমেন্ট যদি থাকে
ফ্যামিলিয়ার ইনস্ট্রুমেন্ট, এটা আইডেন্টিফিকেশনটা ভুল করা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। তাহলে মেডিসিন থেকে কমন একটা ইনস্ট্রুমেন্ট কিন্তু থাকে বোন ম্যারো অ্যাসপিরেশন নিডল। তাহলে হাউ উইল ইউ আইডেন্টিফাই, অথবা হোয়াট আর দ্য পার্টস অফ দ্য ডিসক্রাইব বা নেম দ্য 3 পার্ট অফ দ্য ইনস্ট্রুমেন্ট, এরকম যদি থাকে, মানে এরকম অনেক সময় দেওয়া হয়, তাহলে কি কি পার্ট আছে বোন ম্যারো অ্যাসপিরেশন নিডলের জানা আছে কিনা? প্রকার, হ্যাঁ, তারপর ক্যানুলা, হ্যাঁ, আর আরেকটা ইম্পর্টেন্ট পার্ট আছে, নিডল, নিডলটাই Steel ক্যানুলা বলা guard. হয়। হ্যাঁ হ্যাঁ, এই যে স্টিলের গার্ড যেটা থাকে, এটা মনে রাখতে হবে যে এটা মিস করা যাবে না। তাহলে এই তিনটা পার্ট মেইনলি, নেম 3 ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ইনস্ট্রুমেন্ট। তাহলে একটা হচ্ছে তোমার ক্যানুলা থাকতেছে, ট্রকার থাকতেছে, একটা হচ্ছে স্টিলের তৈরি স্টিল গার্ড থাকতেছে। তাহলে নেক্সট কোয়েশ্চন আসবে যেটা যে তোমার হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ বোন ম্যারো এক্সামিনেশন, যদি এটা থাকে তাহলে একটা জিনিস খেয়াল রাখবা যে একটা কোয়েশ্চন যখন থাকে ওসপিতে অথবা ইভেন রিটেনেও এরকম হয়, যেমন হোয়াট ইজ দ্য নেম দ্য ইনস্ট্রুমেন্ট, সেকেন্ড হচ্ছে হোয়াট আর দ্য পার্ট, 3 নম্বরে কিন্তু কোয়েশ্চন যদি আসে তাহলে নেম 3 ইন্ডিকেশন অর 5 ইন্ডিকেশন অফ বোন ম্যারো অ্যাসপিরেশন। তো তুমি যদি টোটাল কোয়েশ্চনটা পড়ে ফেলো তাহলে এই 3 নাম্বার কোয়েশ্চনে আসার পরে কিন্তু তুমি বুঝে ফেলতেছো যে আসলে ইনস্ট্রুমেন্টটা কি। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট যে একটা কোয়েশ্চন যখন সলভ করতে যাই আমরা, তখন কোয়েশ্চনটা টোটালটাই মানে প্রথমে পড়ে ফেলা উচিত আর কি। তাহলে তোমার এই যে যেটা বললাম যে আইডেন্টিফিকেশন মিস হবে না। তাহলে 3 নম্বরে আসতেছে যে হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ বোন ম্যারো অ্যাসপিরেশন, যদি এই কোয়েশ্চন থাকে তাহলে কি আনসার দিব বোন ম্যারো অ্যাসপিরেশনের ইন্ডিকেশনের মধ্যে? ধরো 5 প্লাস্টিক or অ্যানিমিয়া, 5 or 6 ইন্ডিকেশন যদি থাকে। প্লাস্টিক অ্যানিমিয়া, মাল্টিপল মাইলোমা, হুম, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, হ্যাঁ, তারপর লিউকেমিয়া। লিউকেমিয়া, তারপর তাহলে যদি এরকম হ্যাপাজার্ডলি বলো তাহলে অনেক কিছু কিন্তু মিস হয়ে যাবে। যে কোনো জিনিস ইন্ডিকেশন বা যে কোনো জিনিসের ইটিওলজি যখন বলা হয় তখন সবসময় চেষ্টা করবা যে কিছু হেডলাইনের আন্ডারে তুমি মনে করার চেষ্টা করবা, লেখার সময় তুমি সিরিয়ালি 5টা বা 6টা থাকলে সেভাবে লিখবা। তাহলে তোমরা এই যেগুলা বললা সেগুলো আসলে কি, যেমন অ্যাপ্লাস্টিক এনিমিয়া ইন্ডিকেশনের মধ্যে বললা, মাল্টিপল মাইলোমা ইন্ডিকেশনের মধ্যে বললা, এটা কি মাল্টিপল মাইলোমা বা অ্যাপ্লাস্টিক এনিমিয়া কিসের জন্য এগুলো বোন ম্যারোটা করা লাগবে, কি কাজের জন্য লাগবে আমাদের? স্বর্ণালী রয় বলো দেখি। ডায়াগনস্টিক পারপাসেস। তাইলে এক নাম্বার এই যে যেগুলা বললা যে সেটা হচ্ছে যে ডায়াগনস্টিক পারপাসে, তাহলে ডায়াগনস্টিক পারপাসে যেহেতু আছে, ডায়াগনোসিস ছাড়া আর কোনো পারপাসে কি ইউজ করা যায়? Therapeutic purposes. থেরাপিউটিক পারপাসে ইউজুয়ালি বোন মেরোতে থেরাপিউটিক পারপাসে খুব একটা লাগে না। তাহলে ডায়াগনোসিস যদি করে ফেলো একটা ডিজিজ, সেই ডিজিজ ডায়াগনোসিস করার পরে কি আমরা আমাদের নেক্সট অপশন হচ্ছে ট্রিটমেন্ট দেয়া নাকি? তাইলে ট্রিটমেন্ট দেওয়ার পরে ভালো হচ্ছে কিনা সেটা কি ফলো আপ করতে হয়। তাহলে কিছু জিনিস আছে যে ফলো আপ পারপাসেও লাগে বোন ম্যারো অ্যাসপিরেশন, যেমন আমরা যদি মেলিগন্যান্সি ডায়াগনোসিস করি, যেমন কি বললে লিউকেমিয়া, তাহলে লিউকেমিয়া অনেক সময় ফলো আপ করে যে এটা ভালো হইলো কিনা সেটার জন্য অনেক সময় বোন ম্যারো করা হয়। তাহলে 1 নম্বর হচ্ছে ডায়াগনস্টিক পারপাস, 2 নম্বর হচ্ছে আমরা ফলো আপ পারপাসে আমরা ইউজ করতে পারি। তাহলে ডায়াগনস্টিক পারপাসে যদি ভাগ করা হয় তাহলে বেশিরভাগ বোন ম্যারো যেহেতু যে সেন্ট্রাল হাউস অফ কি আমাদের হেমাটোলজিক্যাল সিস্টেম, তাহলে বেশিরভাগ ডিজিজই আমরা জানি যে হেমাটোলজিক্যাল যে সমস্ত ডিসঅর্ডার আছে সেগুলো ডায়াগনোসিসের জন্য আমাদের বোন ম্যারো এক্সপ্রেশন লাগে। তাহলে হেমাটোলজিক্যাল ডিজিজ কি কি আছে ডায়াগনোসিসের জন্য লাগবে? স্যার আরবিসি সিরিজে কিছু আছে, ডব্লিউবিসি আর হ্যাঁ, প্লেটলেট। প্লেটলেট সিরিজে, তাহলে আরবিসি সিরিজের কয়েকটা বলো দেখি যেটা ডায়াগনোসিসের জন্য লাগবে তোমার। স্যার এপ্লাস্টিক অ্যানিমিয়া, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। হুম, আর তাহলে অ্যাপ্লাস্টিক এনিমিয়া, মেগালোব্লাস্টিক এনিমিয়া এগুলা ঠিক আছে, আরবিসি সিরিজ সোললি এফেক্টেড হয়, বাট এই দুইটা ডিসঅর্ডারেই কিন্তু সোললি আরবিসি সমস্যা না, এটা টোটাল বোন মেরোর সমস্যা। তাহলে আরবিসিও এফেক্টেড হয়, ডাব্লিউবিসিও এফেক্টেড হবে, প্লেটলেট সবগুলোই এফেক্টেড হবে এই সিরিজে। তাহলে ডায়াগনোসিস অফ অ্যাপ্লাস্টিক এনিমিয়া, মেগালোব্লাস্টিক এনিমিয়া গেল, আর কি আছে? স্যার ডব্লিউবিসি তে হচ্ছে লিউকেমিয়া, লিম্ফোমা। তাহলে লিউকেমিয়া একটা, লিম্ফোমা হচ্ছে একটা। তাহলে লিম্ফোমা ইউজুয়ালি ডায়াগনোসিসের চেয়ে লিম্ফোমার লাগে হচ্ছে স্টেজিং এর জন্য লাগে। যেমন ধরো একটা লিম্ফোমা মানে কি, ইউজুয়ালি এফেক্ট করে পেরিফেরাল যে অর্গানগুলা, লিম্ফ নোড এফেক্ট করে,
স্প্লিন এফেক্ট করে, লিভার এফেক্ট করে, অন্যান্য অর্গান এফেক্ট করে। তাহলে লিম্ফোমা ডায়াগনোসিসের জন্য অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রেই বোন ম্যারো অ্যাসপিরেশন লাগে না। বাট বোন ম্যারো যদি ইনভলভ করে ফেলে লিম্ফোমা, তাহলে সেটা হচ্ছে কি স্টেজ 4। তাহলে আমার স্টেজিংটা কমপ্লিট করার জন্য লিম্ফোমার বোন ম্যারো অ্যাসপিরেশন লাগবে। তাহলে লিম্ফোমার জন্য একটা লাগবে, ব্র্যাকেটে লিখে দিবা যে ফর স্টেজিং। আর কি হতে পারে? আর স্যার ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা। ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, এটা আরেকটু শেষের দিকে বলবা, ঠিক আছে? এটা প্রথম দিকে বা মাঝামাঝি না বলাই ভালো, কারণ ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা ডায়াগনোসিসের জন্য এখনকার যে টেক্সটগুলো আছে দেখবা যে বোন ম্যারো ইজ নট ম্যান্ডেটরি, ডায়াগনোসিসের জন্য লাগবে না। লাগবে কখন? তুমি যখন আদার ডিফারেন্সিয়াল গুলা বা তুমি সোললি ডায়াগনোসিস করতে পারো নাই, তখন গিয়ে তুমি এক্সক্লুড আদার কজ, তখন গিয়ে লাগবে, ঠিক আছে? তাহলে ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা এটা আরেকটু পরের দিকে বলা ভালো। আর কি আছে? মাল্টিপল মায়োলোমা বলছো একটা, তাহলে হেমাটোলজিক্যালের মধ্যে মাল্টিপল মায়োলোমা আসতেছে, লিউকেমিয়া আসতেছে, লিম্ফোমা আসতেছে, অ্যাপ্লাস্টিক এনিমিয়া, তারপরে মেগালোব্লাস্টিক এনিমিয়া। আর কি আসবে? প্যানসাইটোপেনিয়া। প্যানসাইটোপেনিয়া তো তুমি তো বলেই ফেলছো, অ্যাপ্লাস্টিক এনিমিয়া, মেগালোব্লাস্টিক এনিমিয়া। প্যানসাইটোপেনিয়া তো আসলে ডায়াগনোসিস না, একটা ম্যানিফেস্টেশন। তাহলে সেটার কজ অ্যাপ্লাস্টিক এনিমিয়া হইতে পারে, মেগালোব্লাস্টিক এনিমিয়া হইতে পারে, সেটার জন্য লাগবে। আর কি লাগতেছে? মাইলোপ্রলিফারেটিভ ডিজিজ। মাইলোপ্রলিফারেটিভ ডিজিজ কি কি আছে? মাইলোপ্রলিফারেটিভ ডিজিজ মাইলোফাইব্রোসিস। মাইলোফাইব্রোসিস, তাহলে একটা হচ্ছে সিএমএল আছে, মাইলোফাইব্রোসিস আছে, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আরেকটা হচ্ছে কি, যদি কারো থ্রম্বোসাইটোসিস থাকে, প্রাইমারি থ্রম্বোসাইটোসিস, তাহলেও কিন্তু বোন ম্যারো এক্সামিনেশন করা লাগবে ডায়াগনোসিসের জন্য। তাহলে মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডারের মধ্যে লিউকেমিয়াস বা সিএমএল তুমি লিউকেমিয়ার পার্টে বলে আসছো, আর বাদ বাকি হচ্ছে মাইলোফাইব্রোসিস। আরেকটা প্রবলেম ডায়াগনোসিস যেমন আনএক্সপ্লেইনড এনিমিয়া, এল্ডারলি পেশেন্ট, তুমি এনিমিয়ার ইভালুয়েশন কমপ্লিট করে ফেলছো বাট ডায়াগনোসিস করা যায় নাই, তাহলে কি পসিবিলিটি? মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম বা মাইলোডিসপ্লাসিয়া। তাহলে সেটা ডায়াগনোসিস কনফার্ম করার জন্য আমাদের বোন ম্যারো এক্সামিনেশন করা লাগবে। তাহলে মোটামুটি হেমাটোলজিক্যাল ডিসঅর্ডারের মধ্যে হচ্ছে এইগুলা বললে হবে। এর বাইরে আর কি হইতে পারে? একটা মেলিগনেসি আমরা পাচ্ছি অন্য কোনো জায়গায়, সেটা আমরা সাসপেক্ট করতেছি যে বোন ম্যারো ইনভলভমেন্ট করে ফেলছে, বোন ম্যারো মেটাস্টেসিস হয়েছে, তাহলে মেলিগনেসি উইথ বোন ম্যারো মেটাস্টেসিস এটা লাগতে পারে। আর আর কি আছে? যদি আমরা হেমাটোলজিক্যাল এবং মেলিগন্যান্ট ডিজিজ বাদ দিয়ে ইনফেকশাস ডিজিজের পার্টে যাই, তাহলে কোনো ইনফেকশাস ডিজিজ ডায়াগনোসিস করতে কি বোন ম্যারো এক্সামিনেশন করা লাগে? কালাজ্বর। আচ্ছা, তাহলে কালাজ্বরের ডায়াগনোসিসের জন্য লাগবে। অনেক সময় কালাজ্বরের আমরা বোন ম্যারো এক্সামিনেশন করে এলডি বডি ডায়াগনোসিস, এলডি বডি ডিটেক্ট করার জন্য লাগবে। তাহলে একটা পাইলাম হচ্ছে কালাজ্বর। আর কি আছে? টিউবারকুলোসিসের ক্ষেত্রে বোন ম্যারো কি লাগে কখনো? জি স্যার। তাহলে ডিসেমিনেটেড টিউবারকুলোসিস অথবা ক্রিপ্টিভ টিউবারকুলোসিস বলি আমরা, অনেক সময় মিলিয়ারি টিউবারকুলোসিস, এইটার ডায়াগনোসিসের জন্য বোন ম্যারো অ্যাসপিরেশন করা লাগে। তাহলে বোন ম্যারো এক্সামিনেশন করে বোন ম্যারো হচ্ছে আমরা কালচার করি, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে টিউবারকুলোসিস বা ক্রিপ্টিভ টিবি বলতে পারো, অথবা ডিসেমিনেটেড টিবি ডায়াগনোসিসের জন্য বোন ম্যারো এক্সামিনেশন অনেক সময় লাগে। আবার ম্যালেরিয়াতেও কিন্তু আমরা বোন ম্যারো স্যাম্পল থেকে আমরা ম্যালেরিয়ার প্যারাসাইট ডিটেক্ট করতে পারি। তাহলে ইনফেকশাস ডিজিজের ক্ষেত্রে এই পয়েন্টগুলো মনে রাখা লাগবে। তাহলে ইন্ডিকেশন অফ বোন ম্যারো এক্সামিনেশন আর ফলো আপ, আমরা একটা সিএমএল এর পেশেন্ট অথবা অ্যাকিউট লিউকেমিয়ার পেশেন্ট, আমরা ট্রিটমেন্ট দিলাম, ট্রিটমেন্ট দেওয়ার পরে আমরা সেটা কিউর হইলো কিনা সেটা দেখার জন্য তাহলে ফলো আপ পারপাসে আমরা বোন ম্যারো এক্সামিনেশন করি। তাহলে এই গেল মোটামুটি ইন্ডিকেশন অফ বোন ম্যারো এক্সামিনেশন, যদি বোন ম্যারো অ্যাসপিরেশন নিডল তোমার স্যাম্পল হিসেবে থাকে। নেক্সট হচ্ছে হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ বোন ম্যারো এক্সামিনেশন, এটা আসতে পারে। তাহলে কি কি কমপ্লিকেশন হতে পারে? হেমোরেজ, পেইন, Infection, ইনফেকশন। হ্যাঁ বলো, একজন বলো। local infection, hematoma, over আচ্ছা তাহলে penetration, হ্যাঁ, তারপর suction pain, সাকশন পেইন হতে পারে, তারপর over penetration, ওভার পেনিট্রেশন যদি হয় তাহলে কি আন্ডারলাইন স্ট্রাকচার গুলা ইনভলভ মানে ইনজুরি হতে পারে। আচ্ছা, তাহলে এটা আরেকটা কোশ্চেন আসবে এখান থেকে যে হোয়াট আর দ্য সাইটস অফ এসপিরেশন অফ বোন ম্যারো বা ফ্রম হোয়ার উই ক্যান এসপিরেট বোন ম্যারো। তাহলে সাইট কি কি আছে?
আফরিন উপমা, বলো দেখি তুমি। স্যার স্টারনাম। তাহলে স্টারনাম থেকে তাহলে ভাগ করে ফেলতে পারো দুইটা ভাগ, যে অ্যাডাল্ট পারসন এবং চিলড্রেন। এই দুই চাইল্ড। ক্ষেত্রে আমরা হ্যাঁ, চিলড্রেনের ক্ষেত্রে একটা সাইড প্রেফার করা হয়, অ্যাডাল্টের ক্ষেত্রে প্রেফার করা হয়। তাহলে মনে রাখতে হবে যে চিলড্রেনের ক্ষেত্রে বডির সবগুলা মানে বোনসেই কি রেড মেরো থাকে। রেড মেরো মানে হচ্ছে কি একটি বোন মেরো থাকে। তাইলে আমরা যে কোনো জায়গা থেকে এসপিরেট করতে পারি। এখন একটা চাইল্ডের যদি আমরা স্টারনাম থেকে করতে যাই তাহলে সে অ্যালাউ নাও করতে পারে বা সে দিতে না পারে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কোথা থেকে এসপিরেট করতে পারবো চিলড্রেনের ক্ষেত্রে? স্যার অ্যান্টেরিয়র টিবি। তাহলে অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য টিবিয়া থেকে আমরা এসপিরেট, এটা হচ্ছে কমন সাইট ফর চাইল্ড। আর যদি অ্যাডাল্টের কথা আমরা চিন্তা করি, অ্যাডাল্টে কি সব বোনসে অ্যাক্টিভ মেরো থাকে কিনা বা রেড মেরো থাকে কিনা, যে মেরোটা হচ্ছে তোমার হেমাটোপোয়েসিস বা হেমাটোলজিক্যাল ডিজিজে আক্রান্ত হয়, সেগুলো কি থাকে সব জায়গায়? না স্যার। তাহলে অ্যাডাল্টে ইউজুয়ালি কোথায় বোন মেরো থাকে? স্যার আইলেট ক্রেস্ট। স্ট্যান্ডিং। আচ্ছা, একটা সূত্র মনে রাখো যে ফ্ল্যাট বোন গুলাতে থাকে, লং বোন গুলাতে ইউজুয়ালি লং বোনের আর মেরো অ্যাক্টিভ মেরো পার্টিকেল এত বেশি থাকে না, বা লং বোনের যদি থাকেও তাহলে ডিস্টাল এন্ড গুলাতে। তাহলে হেমোপোয়েসিসটা কন্টিনিউ হয় ফ্ল্যাট বোন গুলাতে। তাহলে আমাদের বডিতে ফ্ল্যাট বোন গুলা কি কি আছে? তাহলে অ্যাডাল্টে বললা যে স্টারনাম বললা, আইলিয়া ক্রেস্ট বললা, তাহলে এই দুইটা একটা মানে ফ্ল্যাট বোনের উদাহরণ। আর কি আছে? রিবস আছে। তাহলে রিবসে আমরা বোন মেরো এক্সপ্রেশন করতে পারবো না, তাহলে কারণ অনেক একটু ডিপে থাকে এবং রিবের সাইজ যেগুলো সেগুলোতে এই এক্সপ্রেশনটা করা সম্ভব না। তাহলে ফ্ল্যাট বোন, তাহলে ফ্ল্যাট বোনের মধ্যে আমার চিন্তা করতে হবে যে অ্যাডাল্ট যেহেতু, তাহলে সবচেয়ে ইজিলি পেনিট্রেট করা যাবে এরকম সাইট কোথায়? তাহলে একটা হচ্ছে স্টারনাম। স্টারনামের মধ্যে বডি অফ দ্য স্টারনাম হতে পারে, মেনুব্রিয়াল হতে পারে। তাহলে এটার সুবিধা হচ্ছে যে স্টারনামটা হচ্ছে অনেক বেশি সুপারফিশিয়াল এবং অনেক ইজিলি অ্যাপ্রোচেবল। সেকেন্ড চয়েস হচ্ছে আইলিয়া ক্রেস্ট। তাহলে আইলিয়া ক্রেস্ট থেকে আমরা করতে পারি বোন মেরো এসপিরেশন। তাহলে সাইট অ্যাডাল্টে আমরা বলে দিই যে স্টারনাম এবং আইলিয়া ক্রেস্ট কমনলি ইউজ করা হয় বোন মেরো এসপিরেশনের জন্য। আচ্ছা, তাহলে কমপ্লিকেশন বললা যে একটা হচ্ছে সাকশন পেইন বললা, একজন বলছো যে ইনফেকশন হতে পারে যদি আমরা অ্যাসেপ্টিভ প্রিকশন মেনটেন না করি, তাহলে আমরা লোকাল ইনফেকশন হতে পারে। এই লোকাল ইনফেকশনটা যদি স্প্রেড করে যায় তাহলে আমাদের কি সিস্টেমিক সেপ্টিসেমিয়া ডেভেলপ করতে পারে ইভেন। আরেকটা হচ্ছে আমরা ধরো অ্যাপ্লাস্টিক এনিমিয়া, মেগালোপ্লাস্টিক এনিমিয়া, এগুলাতে কি থাকে? প্যানসাইটোপেনিয়া থাকে, থ্রম্বোসাইটোপেনিয়া থাকে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিসের চান্স বেশি? যদি আমরা একটা বড় নিডল দিয়ে পেনিট্রেট করি তাহলে কি হতে পারে? স্যার ব্লিডিংটা হতে পারে স্যার। তাহলে ব্লিডিং হতে পারে, হেমাটোমা ফর্মেশন হতে পারে, এটা একটা পসিবিলিটি। আর আরেকটা হচ্ছে যদি স্টারনাম থেকে আমরা করি এবং স্টারনামের ডিপে কি থাকে, বডি অফ দ্য স্টারনাম বা মেনোব্রিয়াম স্টার্ন ডিপে কি থাকতেছে? আমাদের গ্রেট ভেসেল গুলা থাকতেছে। তাহলে আমরা যদি গার্ডটা প্রপারলি ইউজ না করতে পারি, অথবা আমরা খুব বেশি মানে ফোর্সফুলি আমরা ইয়ে করতে যাই, তাহলে ওভার পেনিট্রেশন হয়ে আন্ডারলাইন স্ট্রাকচার লাইক গ্রেট ভেসেল গুলো ইনজুরি হইতে পারে। তাহলে এটা কত বড় ক্যাটাস্ট্রফি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা, সেটা খেয়াল রাখতে হবে। ইউজুয়ালি হয় না যদি তুমি মানে ভালো করে আমরা কেয়ারফুলি এসপিরেশন করি। আরেকটা কমন যেটা হয় যে সেটা হচ্ছে যে তুমি এত বড় একটা নিডল দিয়ে পেশেন্টকে এসপিরেট করতে গেলে পেশেন্ট কিন্তু ভেসোভেগাল অ্যাটাকে চলে যেতে পারে, সিনকোপাল অ্যাটাক হতে পারে, পেশেন্ট ভয় পেয়ে আনকনশিয়াস হয়ে যাচ্ছে বা বিপি ফল করে যাচ্ছে। তাহলে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট এবং এটা বলা লাগবে যে সিনকোপাল অ্যাটাকে চলে যেতে পারে বা ভেসোভেগাল অ্যাটাকে চলে যেতে পারে। তাহলে মোটামুটি বোন ম্যারো এসপিরেশন নিডল থাকলে যা যা থাকবে এগুলোর মধ্যেই থাকবে আর কি। তাহলে এটা গেল। নেক্সট হচ্ছে ইনস্ট্রুমেন্ট থাকতে পারে মেডিসিন থেকে, সেটা হচ্ছে যে তোমার সিএসএফ স্টাডি করা হয় আমরা মেডিসিন ওয়ার্ডে দেখছো, তাহলে কি স্পাইনোকেইন নিডল, ঠিক আছে? দেখছো কিনা এটা? হ্যালো হ্যালো না স্যার ওই এটা মেডিসিন ওয়ার্ডে দেখার কথা, পেডিয়াট্রিক ওয়ার্ডেও দেখার কথা। তাইলে অ্যাসপিরেশন অফ সিএসএফ, তাহলে সিএসএফ অ্যাসপিরেশন নিডল সেটা হচ্ছে অনেকটা এটাকে বলা হয় স্পাইনোকেইন নিডল। এখন তোমরা যদি দেখে না থাকো তাহলে নেক্সটে কখনো যদি সুযোগ পাওয়া যায় তাহলে ছবি সহ এটা নিয়ে ডিসকাস করি। তাহলে স্পাইনোকেইন নিডল দিয়ে যদি আইডেন্টিফাই করতে বলা হয় যে আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্ট, নেক্সট কোয়েশ্চেন আসবে যে হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অফ
সিএসএফ স্টাডি। তাহলে সিএসএফ স্টাডি ইন্ডিকেশন কি? তাহলে সিএসএফ স্টাডির ইন্ডিকেশন বলা লাগবে। নেক্সট হচ্ছে যে সাইট কোথায়, কোন জায়গা থেকে সিএসএফ অ্যাসপিরেশন করা হয়, কমপ্লিকেশন অফ দ্য অ্যাসপিরেশন অফ সিএসএফ, আর স্পাইনোকয়েড নিডল। এটা দিয়ে সিএসএফ স্টাডি ছাড়া আর কি কি করা যায়? তাহলে সিএসএফ স্টাডি ছাড়া যদি আমরা স্পাইনাল অ্যানাস্থেসিয়া দিতে ইউজ করা হয়, আরেকটা হচ্ছে যদি আমরা ইন্ট্রাথিকাল কোনো ধরনের মেডিকেশন দিতে চাই তাহলে সেটার জন্য এটা ইউজ করা হতে চায়, এই মানে সিএসএফ স্পাইনোকয়েড নিডল যেটাকে বলা হয়। ঠিক আছে, তাহলে এটাতেও একটা ট্রকার থাকে, একটা গার্ড থাকে, আর এই সরি ট্রকার থাকে, ক্যানুলা থাকে, গার্ড থাকে না এটাতে। তাহলে গার্ড থাকবে না এটা, এবং এটা অনেক মানে স্মল এবং একটা টল, একটা লম্বা একটা নিডল থাকে আর কি। আর ইনস্ট্রুমেন্টের মধ্যে তোমাদের আমি কখনো দিতে অবশ্য দেখি নাই যে নেবুলাইজার মেশিন, তাও যেহেতু তোমাদের মাথা থেকে আসছে সেটা, যদি আবার কোনো স্যাররা চিন্তা করেন যে একটা নেবুলাইজার মেশিন দিয়ে দিই তাহলে সেটা থাকতে পারে। তাহলে নেবুলাইজেশনের ইন্ডিকেশন, নেবুলাইজেশনে কি কি মেডিকেশন ইউজ করা হয় সেগুলো আসতে পারে। তাহলে মেডিসিন থেকে মোটামুটি এই দুইটা। আর একটা হচ্ছে ওআরএস বা ওই ধরনের জিনিস তোমরা ফার্মাকোলজিতে পেয়েছো, এখানে মেডিসিনে সাধারণত বা পেডিয়াট্রিক থেকে দেয়া হয় না ইউজুয়ালি। তাহলে ইনস্ট্রুমেন্ট রিলেটেড হচ্ছে আমরা এই জিনিসগুলো মনে রাখবা। আরেকটা থাকতে পারে এনজি টিউব, নেজোগ্যাস্ট্রিক টিউব, সেটা একটা মানে রাইলস টিউব বলা হয় অথবা এনজি টিউব বলা হয়। তাহলে এনজি টিউবের ইন্ডিকেশন কি, কোন জায়গা থেকে মানে কিভাবে দেয়া হয় ইন্ডিকেশন, কমপ্লিকেশন কি হতে পারে, এই জিনিসগুলো আসতে পারে ইনস্ট্রুমেন্টের মধ্যে। আচ্ছা, তোমাদের কি এক্সরে দেখানো হয়েছিল? জি স্যার। এক্সরে কি কি এক্সরে দেখছো? স্যার প্লুরাল ইফিউশন, তারপর কনসলিডেশন, কোলাপস। আচ্ছা, দেন তাহলে এক্সরে তোমরা পারবা। টিউবারকুলোসিস। আচ্ছা, আর ইয়ে কি দেখানো হয়েছে তোমাদের? ডাটা ইন্টারপ্রিটেশন কি কি দেখছো? ডাটা ইন্টারপ্রিটেশন কি তোমাদের বলা হয়েছিল কিনা? তার যে সৌমিত্র স্যার কিছু নিছিল আর কি স্যার। আচ্ছা, তাহলে আমরা ডাটা ইন্টারপ্রিটেশন কিছু একটু প্র্যাকটিস করি। দেখা যাচ্ছে? জি স্যার। মানে কোনো ডাটা কি দেখা যাচ্ছে স্ক্রিনে? আমি স্ক্রিন শেয়ার দেন স্যার, আসে নাই হ্যাঁ, না হ্যালো, স্যার, আমি স্ক্রিন শেয়ার দিলে আসবে হয়তো স্যার। মানে আসে নাই মেইনলি স্যার সিবিসি উইথ পেরিফেরাল ব্লাড ফিল্ম, দেন হ্যাঁ, স্যার হ্যাঁ। আচ্ছা, তাহলে ইউরিন অ্যানালাইসিস দেখানো হয়েছিল তো। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে স্ক্রিনে? কোনো ডাটা কি দেখা যাচ্ছে এখন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই এই ডাটাতে একটা হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্টের একটা ডাটা, সিবিসি যেটাকে আমরা বলি। এখানে তোমরা কি কোনো এটা রিড করো দেখি, করে একজন জি ডিসক্রাইব স্যার করো দেখা যে যাচ্ছে। কি কি দেখা যাচ্ছে, দেখো বলো দেখি। এই ছবিটাতে কি কি অ্যাবনরমালিটি বা কি কি ফাইন্ডিং চোখে পড়তেছে একটু বলো দেখি। একটা সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট যখন আমরা দেখি কিভাবে দেখি, মানে সিরিয়ালটা কি বা সিকিউরিটিটা কি, কিভাবে দেখি বলো দেখি। হ্যালো স্যার আগে একটু পার্টিকুলারসটা মানে এইজটা আর দেখতে স্যার হয়। ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, ঠিক আছে, তুমি একদম স্ট্রেট ওইখানে চলে গেছো। এই পেশেন্টের নাম কি দেখো তো? রুকসানা। তাহলে পেশেন্টের পার্টিকুলারটা হিমোগ্লোবিনটা এখানে আছে স্যার। তারপরে তোমার আমরা হচ্ছে ইয়েটা ধরো দেখি, আরবিসি কাউন্টটা দেখি। আরবিসি কাউন্টটা যদি স্যার, আচ্ছা সেটা হ্যালো, হ্যাঁ সেটাতে পড়ে যাও। আগে এই যে তোমার বৃষ্টি বোধহয় বললো যে এটা যে পেশেন্টের পার্টিকুলারসটা দেখি, এটা কি ইম্পর্টেন্ট কিনা?
জি স্যার। তাহলে যে কোনো পেশেন্ট তোমার কাছে পেশেন্ট হিসাবে আসলে পেশেন্টের পার্টিকুলারস ইউজের নেম, এজ, সেক্স এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এটা তোমাকে গাইড করবে নেক্সটে তুমি যখন ডাটাটা ইন্টারপ্রিট করতে যাবা তোমাকে গাইড করবে যে তুমি কি চিন্তা করবা। তাহলে তুমি হিমোগ্লোবিন কম পাচ্ছ বা যেটাই পাও যে অ্যাবনর্মালিটি পাও সেটা তোমার কিন্তু কাগজের মধ্যে এটা লেখা আছে, কিন্তু তুমি যদি পেশেন্টস পার্সপেক্টিভে চিন্তা না করো তাহলে এই ফাইন্ডিংটা ইন্টারপ্রিটেশনে কিন্তু তুমি মানে কমন জিনিস মিস করার সম্ভাবনা থাকবে। তাহলে প্রথমে যদি অনেক সময় থাকে না, অনেক সময় দেয়া থাকে, যেমন এই পেশেন্টের আছে, যেমন পেশেন্ট নেম রুকসানা, স্যাম্পলটা কিসের হচ্ছে ব্লাডের, মেডিসিন ইউনিট 1 এ ভর্তি ছিল, পেশেন্টের এজটা কি 27 ইয়ার ওল্ড, ফিমেল পেশেন্ট, ঠিক আছে। তাহলে এটা আমি যদি থাকে অবশ্যই এটা আমার দেখে নিতে হবে যে পেশেন্টের পার্টিকুলার যে পেশেন্টটা আসলে পেশেন্টটার বয়স কত, পেশেন্ট কি মেল ওর ফিমেল, পেশেন্ট কি অ্যাডমিটেড পেশেন্ট না আউট পেশেন্ট, এই জিনিসটা কিন্তু আমার দেখে নেওয়া ভালো চট করে। তারপরে আমরা নেক্সটে যাচ্ছি এখানে। তাইলে নেক্সটে হচ্ছে যে আমরা এক নম্বরে দেখে ফেলি ইএসআরটা দেখে ফেলি আমরা যে ইএসআরটা কেমন পেশেন্টের। যে ইএসআর হচ্ছে এখানে দেখা যাচ্ছে 19 মিলিমিটার। এরপরে আমরা স্টার্ট করি যে আরবিসি রিলেটেড আমরা যা যা আছে আরবিসি রিলেটেড সব দেখে ফেলবো। তাহলে আরবিসি রিলেটেড এখানে কি দেখা যাচ্ছে বলো দেখি, এবার ফাইন্ডিং এ আসো। স্যার হিমোগ্লোবিন হ্যাঁ, তাহলে হিমোগ্লোবিন কত আছে পেশেন্টের? 8.5 গ্রাম পার গ্রাম ডেসিলিটার। পার ডেসিলিটার। এটা কি নরমালের মধ্যে পড়তেছে না কম? স্যার কম স্যার। কম পড়তেছে। আচ্ছা, তাহলে হিমোগ্লোবিন তার কম দেখতে পাচ্ছি। তাহলে হিমোগ্লোবিন যেহেতু কম তার মানে ঝামেলা কোন জায়গায়? আরবিসি তে ঝামেলা থাকার সম্ভাবনা আছে। তাহলে আমরা আরবিসি রিলেটেড বাকি ডাটাগুলো এখানে যা যা আছে দেখে ফেলি। কি কি দেখবো এরপরে? স্যার এমসিভি, এমসিএইচ। তাহলে নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে যে রেড সেল ইন্ডেক্স বলি আমরা যেগুলাকে। তাহলে রেড সেল ইন্ডেক্স গুলো আমরা দেখে ফেলবো। তাহলে এখানে এমসিবি কত আছে? এই যে এমসিবি তে গেলাম, এমসিবি কেমন আছে এখানে? স্যার বেশি আছে। বেশি আছে মানে 113.4 ফেমটোলিটার। আমরা যদি রেঞ্জ মনে না থাকে পাশে রেঞ্জ দেওয়া থাকে আমরা দেখে নিতে পারি। তাহলে এমসিবি বেশি, এমসিএসটা কেমন? স্যার এটাও বেশি। তাহলে মিন কর্পাসকুলার ভলিউমও বেশি, মিন কর্পাসকুলার হিমোগ্লোবিনও বেশি। আবার এমসিএইচসি যদি আমরা চিন্তা করি তাহলে রেশিও কি এমসিবি এবং এমসি তোমার আরবিসির যে মিন কর্পাসকুলার আরবিসি কাউন্টের সাথে এটা রিলেটেড, সেটা আবার দেখা যাচ্ছে যে নরমালের মধ্যে আছে। তাহলে আমরা আরবিসি সিরিজে আমরা দেখতে পাচ্ছি যে হিমোগ্লোবিন কম কিন্তু মিন কর্পাসকুলার ভলিউমটা বেশি, মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন বেশি। নেক্সটে আমরা কি দেখব? আরবিসি রিলেটেড আর কি দেখা বাকি রইল আমাদের? স্যার রেড সেল ডিস্ট্রিবিউশন ওয়াইড। তাহলে রেড সেল ডিস্ট্রিবিউশন ওয়াইড বলে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে দুইটা একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর একটা হচ্ছে সিভি বলা হয়। তাহলে রেড সেল ডিস্ট্রিবিউশন ওয়াইড আমরা আরডিডব্লিউ সিভি যদি বলি তাহলে এটা হচ্ছে 24%, ঠিক আছে। নরমাল রেঞ্জ দেয়া আছে কি 11.6 টু 14%। তাহলে এইটা একটা জিনিস দেখতেছি, এটাও অ্যাবনরমাল দেখতেছি। আর রেড সেল কাউন্ট দেখবো না? তাহলে রেড সেল কাউন্ট সেটাও কম। আর প্যাক্ট সেল ভলিউম বা হেমাটোক্রিট যদি দেখি তাহলে যেহেতু হিমোগ্লোবিন কম আছে ন্যাচারালি সেটা কম হওয়ার কথা, সেটাও কম আছে। তাহলে হেমাটোক্রিট অথবা প্যাক্ট সেল ভলিউম যদি আমরা দেখি সেটাও অনেক কম 25.4। তাহলে আরবিসি সিরিজের আরবিসি রিলেটেড যা যা ডাটা আছে এই পেশেন্টের ক্ষেত্রে আমরা সবই অ্যাবনরমাল পাচ্ছি। আচ্ছা, তাইলে এটা নিয়ে আমরা আবার আসবো। এরপরে আমরা তাইলে আরবিসি সিরিজের আমাদের দেখা শেষ, এরপরে কোন সিরিজটা দেখবো? স্যার ডব্লিউবিসি। তাহলে ডব্লিউবিসি সিরিজ। ডব্লিউবিসি তে কি দেখা যাচ্ছে এখানে? স্যার ডব্লিউবিসি কাউন্ট, স্যার টোটাল কাউন্ট দেওয়া আছে স্যার। হ্যাঁ, তাহলে ডব্লিউবিসি কাউন্ট হচ্ছে 4000। তাহলে আমরা রেঞ্জ জানি যে 4000 টু 11000 এখানে। তাহলে ডব্লিউবিসি কাউন্টটাও হচ্ছে কি নরমালের একদম কমের দিকে। তাহলে ডব্লিউবিসি কাউন্ট কমের দিকে প্লাস ডিফারেনশিয়াল কাউন্ট যদি আমরা চিন্তা করি তাহলে কি হতে পারে? তাহলে ডিফারেনশিয়াল কাউন্টটা অলমোস্ট হচ্ছে যে নরমাল রেঞ্জের মধ্যেই আছে। পলিমরফ হচ্ছে 50%, লিম্ফোসাইট হচ্ছে 44%।
নেক্সট আমরা তাহলে ডাব্লিউবিসি সিরিজে দেখলাম, আর কোনটা বাকি আছে দেখার? ডিফারেন্সিয়াল লিউকোসাইট কাউন্ট গুলো স্যার। তাহলে ডিফারেনশিয়াল কাউন্ট অফ লিউকোসাইট গুলো, এখানে অ্যাবসলিউট কাউন্ট গুলো এই স্লাইডে বা এই রিপোর্টটাতে দেয়া নাই, শুধু ডিফারেনশিয়াল কাউন্ট পার্সেন্টেজে দেয়া আছে। তাহলে যেহেতু দেখার সুযোগ নাই, তাহলে আমরা নেক্সট যাচ্ছি হচ্ছে প্লেটিলেট কাউন্ট। প্লেটিলেট কাউন্টটা কেমন? স্যার নরমাল। নরমাল, বাট নরমালের কি মানে মাঝামাঝি আছে না আপারে আছে না লোয়ারে আছে? স্যার লোয়ারে। তাহলে নরমালের হচ্ছে একদম লোয়ার রেঞ্জে আছে প্লেটিলেট কাউন্ট। তাহলে আমরা বলতে পারি যে পেশেন্টের এনিমিয়া আছে, সাথে ডাব্লিউবিসি এবং প্লেটিলেট সিরিজও হচ্ছে যে তোমার নরমালের মানে নিচের দিকে চলে আসছে। আর ডিফারেনশিয়াল কাউন্টটা হচ্ছে অনেকটা নরমাল। আরবিসির মরফোলজি আমরা এখানে রেড সেল ইন্ডেক্স থেকে যতটুকু দেখলাম যে ম্যাক্রোসাইটিক ব্লাড পিকচার আছে। তাহলে এই কোশ্চেন এই ফিল্মটা যদি থাকে বা এই এই সিবিসিটা যদি থাকে, তাহলে তোমার হয়তো 5টা 6টা বা 7টা বলা হবে যে 7টা পজিটিভ ফাইন্ডিং লিখো, মানে লুক এট দ্য সিবিসি রিপোর্ট অ্যান্ড লিস্ট 5 or 6 পজিটিভ ফাইন্ডিং, যে ফাইন্ডিং গুলো আমরা মানে দেখতে পাচ্ছি। তাহলে সেই ফাইন্ডিং গুলো আমরা সিরিয়ালি লিখে যাব, যে হিমোগ্লোবিন কম আছে, আরবিসি মরফোলজিতে কি কি অ্যাবনরমালিটি আছে, হেমাটোক্রিট কেমন আছে, আরডিডব্লিউ কেমন আছে, এবং ডাব্লিউবিসি এবং প্লেটিলেট সিরিজও লোয়ারের দিকে। তাহলে নেক্সট হোয়াট ইজ দ্য নেক্সট ইনভেস্টিগেশন ইউ ওয়ান্ট টু ডু এই পেশেন্টের ক্ষেত্রে? পেরিফেরাল ব্লাড ফিল্ম। তাহলে পেরিফেরাল ব্লাড ফিল্ম আমরা করব। তাহলে পেরিফেরাল ব্লাড ফিল্ম থেকে আমরা কি কি মানে জিনিস পেতে পারি? সাপোজ এই পেশেন্টেরই বলা হলো যে দিস 27-year-old lady admitted in the hospital with history of recurrent or chronic diarrhea for last 6 months. On examination of her blood film, the following is the blood picture and what next you will মানে what are the finding, what next you will investigate. যদি সিনারিওতে এই পিকচারটা দেওয়া হয় যে ক্রনিক ডায়রিয়া আছে, পেশেন্টের ফিভার আছে, ওয়েট লস আছে, 27-year-old lady, তাহলে ডায়াগনোসিস কি চিন্তা করবা? স্যার টিউবারকুলোসিস থাকতে পারে। তাহলে এই পিকচারে এই যে এখানে আমরা ওভারঅল যদি আমরা এই পিকচার এই ব্লাড ফিল্মের ডায়াগনোসিস বলি যে একটা পেশেন্টের ম্যাক্রোসাইটিক এনিমিয়া আছে, পসিবলি সাথে পেশেন্টের হয়তো প্যানসাইটোপেনিয়া ডেভেলপ করবে। যেহেতু ডেভেলপ এখনো ফুল মানে কমপ্লিটলি হয় নাই, আমরা ম্যাক্রোসাইটিক এনিমিয়া বলি। তাহলে ম্যাক্রোসাইটিক এনিমিয়া কি কি কারণে হতে পারে? এই বয়সে 27-year-old একটা লেডি ম্যাক্রোসাইটিক এনিমিয়া কি কি কারণে নিয়ে আসতে পারে? ফোলেট, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি। তাহলে একটা হচ্ছে ফোলেট ডেফিসিয়েন্সি, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, খুবই ইম্পর্টেন্ট। আর কি হতে পারে? তাহলে ম্যাক্রোসাইটোসিস উইথ এনিমিয়া কি কি কারণে হয়? স্যার কোনো ক্রনিক ডিজিজ থাকতে পারে। অনেক ডিজিজ থাকতে পারে। আচ্ছা, আর স্যার হাইপোথাইরয়েডিজম হতে পারে, সিএলডি হতে পারে। তাহলে কয়েকটা জিনিস মনে রাখবা যে ম্যাক্রোসাইটোসিস একটা জিনিস, আবার ম্যাক্রোসাইটিক এনিমিয়া একটা জিনিস। তাহলে ম্যাক্রোসাইটিক এনিমিয়া আমরা তো এনিমিয়াই পাচ্ছি, শুধু ম্যাক্রোসাইটোসিস না এনিমিয়াও পাচ্ছি। তাহলে কি কি কারণে ম্যাক্রোসাইটিক এনিমিয়া হয়? একটা হচ্ছে যে তোমার পেরিফেরাল কজ হইতে পারে, আর আরেকটা কি হতে পারে বোন মেরো কজ। তাহলে বোন মেরো কজে যদি কারো ম্যাক্রোসাইটিক এনিমিয়া হয় 27-year-old লেডি, তাহলে ইউজুয়ালি মেগালোব্লাস্টিক এনিমিয়া হতে পারে। তাহলে মেগালোব্লাস্টিক এনিমিয়া একটা আমরা একদিকে রাখতেছি, আর একটা হচ্ছে পেরিফেরাল কজ। তাহলে পেরিফেরাল কজের মধ্যে একটা পার্সনের যদি এরকম ম্যাক্রোসাইটিক ব্লাড পিকচার আসে, তাহলে পসিবিলিটি হচ্ছে দুইটা, যে খুব র্যাপিড তার ব্লাড লস হয়ে গেছে, যেটা কম্পেনসেট করার জন্য বোন মেরো র্যাপিড টার্নওভার হয়েছে, যেই কারণে হচ্ছে যে তার ইমেচিউর আরবিসি গুলা চলে আসতেছে ব্লাডে, যেই কারণে আরবিসির সাইজটা বড়। আরেকটা পসিবিলিটি লস ছাড়া আর কি হইতে পারে, লাইসিস হইতে পারে। যদি কোনো খুব র্যাপিডলি হিমোলাইসিস হয়ে যায়, তাহলে সেটার ক্ষেত্রেও এরকম পিকচার আসতে পারে। তাহলে সেই ক্ষেত্রেও এনিমিয়া থাকতে পারে। আর হাইপোথাইরয়েডিজম, অ্যালকোহল ইনটেক, তারপরে হচ্ছে ডিসলিপিডেমিয়া, এগুলা কিছু কন্ডিশন আছে যেগুলাতে অত সিগনিফিকেন্ট এনিমিয়া নাও থাকতে পারে, বাট পেশেন্টের
ম্যাক্রোসাইটোসিস থাকবে, আরবিসি সাইজ হচ্ছে বড় থাকবে। তাহলে সেগুলোতে এনিমিয়া অথবা অন্যান্য সিরিজ অত বেশি এফেক্টেড থাকবে না, এটা খেয়াল রাখবা। তাহলে এই পেশেন্টের ডেফিনেটলি এনিমিয়া আছে, এটা ফিমেল পেশেন্ট। তাহলে আমরা বোন মেরো নেক্সট এক্সামিনেশন হচ্ছে যে পেরিফেরাল ব্লাড ফিল্ম। তাহলে পেরিফেরাল ব্লাড ফিল্মে মেগালোব্লাস্টিক এনিমিয়ার পক্ষে আমরা কি কি ইনফরমেশন পেতে পারি ব্লাড ফিল্ম এক্সামিনেশনে? বলতে পারবা? স্যার ম্যাক্রো ভালো সাইড পাওয়া যাবে, হাইপার তাহলে সেগমেন্টেড আরবিসি মরফোলজিটা আমরা এখানে দেখতেছি যে ম্যাক্রোসাইটিক। তাহলে যদি আমরা আরবিসি মাইক্রোস্কোপের নিচে সরাসরি এক্সামিন করি তাহলে পাচ্ছি কি পাবো? ম্যাক্রোভালোসাইট। আচ্ছা, আর কি পাবো আরবিসি তে? স্যার ফ্রেগমেন্টেড আরবিসি থাকতে পারে। আচ্ছা, ফ্র্যাগমেন্টেড আরবিসি, যেহেতু ম্যাক্রোভালোসাইট, এই আরবিসিটা হচ্ছে যে তোমার যখনই রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম দিয়ে পাস করবে তখন, অথবা ইভেন বোন মেরোর মধ্যেও লাইসিস হয়ে যেতে পারে, তাহলে ফ্র্যাগমেন্টেড আরবিসি আমরা পেতে পারি। একটা গেল। তাহলে ম্যাক্রোভালোসাইট পাইলাম, ফ্র্যাগমেন্টেড আরবিসি পেতে পারি। আর যদি ডাব্লিউবিসি সিরিজ আমরা চিন্তা করি, ডাব্লিউবিসি তে কি চেঞ্জ থাকতে পারে? হাইপার সেগমেন্টেড। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা যে হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল। তাহলে নরমাল নিউট্রোফিলের সেগমেন্টের পরিমাণ কেমন? 2 to 5। তাহলে 2 to 5, তাহলে 5 এর চেয়ে বেশি তোমার সেগমেন্টেড, হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল আমরা পেরিফেরাল ব্লাড ফিল্মে পেতে পারি। তাহলে যদি ম্যাক্রোভালোসাইট থাকে এবং হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল আমরা পেরিফেরাল ব্লাড ফিল্মে পাই, তাহলে আমরা যেটা সাসপেক্ট করতেছি যে মেগালোব্লাস্টিক এনিমিয়া, সেটার পসিবিলিটি বেশি। তাহলে এখন মেগালোব্লাস্টিক এনিমিয়া কি কি কারণে হয় আমরা জানি। সোল কারণ যদি আমরা চিন্তা করি তাহলে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি একটা, আর একটা হচ্ছে ফলেট ডেফিসিয়েন্সি। তাহলে এই পেরিফেরাল ব্লাড ফিল্ম এক্সামিনেশনে কিন্তু আমরা ভিটামিন বি12 বা ফলেট ডেফিসিয়েন্সি আমরা ডায়াগনোসিস করতে পারতেছি না। তাহলে নেক্সট ইনভেস্টিগেশন আমরা যদি প্ল্যান করি তাহলে কি করব? ভিটামিন বি12 এন্ড ফোলেট এসে করতে পারি। তাহলে ভিটামিন বি12 এসে আমরা কোথায় করব? সেরাম। তাহলে সিরাম ভিটামিন বি12 লেভেল আমরা দেখতে পারি, এটা একটা। আর যদি আমরা ফলেট ডেফিসিয়েন্সি সাসপেক্ট করি তাহলে একটা জিনিস মনে রাখবা যে ফলেটটা হচ্ছে আমাদের ডেইলি ডায়েটের উপর ডিপেন্ড করে। আমরা যদি আজকে ফলেট না খাই, আজকে যদি আজকে যদি সিরাম ফলেট লেভেল দেখি তাহলে ফলেট লেভেল কম পাবো। আবার আমার হচ্ছে গত 1 মাস ধরে বা গত 1 বছর ধরে আমি ফলেট খাচ্ছি না, আজকে আমি ফলেট খাইছি, খাওয়ার পরে আমি সিরামে ফলেট লেভেল দেখলাম, সেটা কিন্তু আবার নরমাল পেতে পারি। বাট আই হ্যাভ বিন ডেফিশিয়েন্ট, মানে ফলেট ডেফিশিয়েন্ট ফর লং টাইম, বাট আজকেই আমি ফলেট খাইছি, তাহলে সেটাও কিন্তু আমাকে ইনফরমেশন দিবে না। তাহলে ফলেটের ক্ষেত্রে মনে রাখতে হবে যে ফলেট দেখা হয় আরবিসি ফলেট লেভেল, এটা খেয়াল রাখবা। ঠিক আছে? তাহলে সিরাম ভিটামিন বি12 লেভেল এবং আরবিসি তে ফলেট লেভেল আমরা এসে করি। সাপোজ এই দুইটা আমাদের আসলে করার সুযোগ নাই, তাহলে আমরা কি করব নেক্সটে? তাহলে একটা জিনিস মনে রাখবা যে এনিমিয়ার মধ্যে মেগালোব্লাস্টিক এনিমিয়া যখন আমরা সাসপেক্ট করি, আমরা যদি ভিটামিন বি12 ফলেট লেভেল এখন ডেফিসিয়েন্সি এস্টাবলিশ করে ফেলতে পারি, তাহলে প্র্যাকটিক্যালি হচ্ছে যে বোন ম্যারো এক্সামিনেশন না করেই আমরা ডায়াগনোসিস বা আমরা নেক্সট স্টেপে ইভলভ করতে পারি। বাট যখনই আমরা মেগালোব্লাস্টিক এনিমিয়া আমাদের বলতে হবে, আমরা পাইছি কিন্তু পেরিফেরাল ব্লাড ফিল্মে ম্যাক্রোসাইটিক এনিমিয়া প্লাস ম্যাক্রোভালোসাইট প্লাস হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল, তাহলে আমাদের অ্যাজাম্পশন হচ্ছে যে ইট মাইট বি এ কেস অফ মেগালোব্লাস্টিক এনিমিয়া। তাহলে মেগালোব্লাস্টিক এনিমিয়া ডায়াগনোসিস কনফার্ম করার জন্য কিন্তু আমার বোন ম্যারো এক্সামিনেশন করা লাগবে। তাহলে এটা মনে রাখবা যে মেগালোব্লাস্টিক এনিমিয়া, তাহলে আমার আরেকটা ইনভেস্টিগেশন আমার করতে হবে, সেটা হচ্ছে যে বোন ম্যারো এক্সামিনেশন। তাহলে বোন ম্যারো এক্সামিনেশন কেন করা লাগবে? এই যে মেগালোব্লাস্টিক এনিমিয়া বলা হচ্ছে, মেগালোব্লাস্টের কথা বলা হচ্ছে, এই মেগালোব্লাস্ট কি কখনো পেরিফেরাল ব্লাডে আসে? হ্যালো? না স্যার। তাহলে এই মেগালোব্লাস্ট আমার ডায়াগনোসিস করার জন্য কিন্তু বোন ম্যারো এক্সামিনেশন করা লাগবে। তাহলে মেগালোব্লাস্টিক ইরিথ্রোপোয়েসিস, ঠিক আছে? সাথে আর কি থাকতে পারে? আর হচ্ছে জায়ান্ট মেগাক্যারিওসাইট থাকতে পারে।
অন্যান্য সিরিজের যে সেলগুলো সেগুলোও বড় বড় সাইজের হয়ে যায়, মেগালোব্লাস্টিক হয়ে যায়। তাহলে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ডায়াগনোসিস কনফার্ম করার জন্য আমাদের বোন ম্যারো এক্সামিনেশন লাগে, ঠিক আছে? তাহলে বোন ম্যারো এক্সামিনেশন লাগবে। নেক্সটে হচ্ছে তাহলে আমি পেরিফেরাল ব্লাড ফিল্মে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া পাচ্ছি, বোন ম্যারো এক্সামিনেশনে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া পাচ্ছি। এখন আমি ভিটামিন B12 লেভেল করলাম, B12 লেভেল করার পরে দেখলাম যে ভিটামিন B12 লেভেল কম। তাহলে আমি নেক্সট ইনভেস্টিগেশন কি করব, বা নেক্সট আমার কোথায়, মানে আমি তো মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া তো একটা কি প্রেজেন্টেশন অফ সাম সর্টস অফ ডিজিজ, বাট ইট ইজ নট এ ডায়াগনোসিস। তাহলে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া কেন হলো এই পেশেন্টটা, সেটা আমার সার্চ করে বাইর করতে হবে। তাহলে সেটার জন্য আমার কি কি ইনভেস্টিগেশন প্ল্যান করা লাগবে? সাপোজ এই পেশেন্টের, আমি একটা বললাম যে পেশেন্টের ক্রনিক ডায়রিয়ার একটা হিস্ট্রি দিচ্ছে তার 6 মাস ধরে, তাহলে তার ইনভেস্টিগেশন কিভাবে প্ল্যান করবা? তাহলে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি কি কি কারণে ডেভেলপ করতে পারে, আইডিয়া আছে? স্যার যদি ইনটেক কম হয়, ডিমান্ড হ্যাঁ, ইনটেক যদি কম হয়, ডিমান্ড যদি বেশি থাকে, ওকে। ইনটেক কেন কম হবে ভিটামিন B12? তাহলে ভিটামিন ভেজিটেরিয়ান B12 এর, যারা তাদের তাহলে ক্ষেত্রে, যারা স্ট্রিক্ট তাহলে ভেজিটেরিয়ান। হ্যাঁ, তাহলে ভিটামিন B12 এর সোর্স মনে রাখতে হবে যে মেইন সোর্স হচ্ছে অ্যানিমাল সোর্স, তাই তো নাকি? জি স্যার। তাহলে অ্যানিমাল সোর্স, তাহলে একজন বলছো যে স্ট্রিক্ট ভেজিটেরিয়ান, তাহলে সাপোজ এই পেশেন্ট হচ্ছে স্ট্রিক্ট ভেজিটেরিয়ান, তাহলে আমার ডায়েটারি হিস্ট্রি নেওয়া লাগবে, সে ডায়েটারি ইনটেক ঠিক আছে কিনা। এখন যদি সে বলে যে না, সে খুবই পুয়ার, অথবা সে বাই কাস্ট অথবা বাই রিলিজিয়াস কোনো কারণে, যে কোনো কারণেই হোক, সে মাছ মাংস খাওয়া ছেড়ে দিচ্ছে বা খাই না, তাহলে আমি কিন্তু হিস্ট্রি থেকেই তার কজ অফ ডেফিসিয়েন্সি আমি ডায়াগনোসিস করে ফেলতে পারতেছি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এই কজটাতে কজ নাও পাওয়া যাইতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমার কি করা লাগবে? ডায়েটারি হিস্ট্রি নিলাম, হিস্ট্রি নিয়ে আমি কজ পাইলাম না, তাহলে আমার চিন্তা করা লাগবে যে আসলে ডেফিসিয়েন্সিটা কিভাবে হলো। ধরো ডায়েটারি ডেফিসিয়েন্সি নাই, এই পেশেন্ট হচ্ছে প্রচুর পরিমাণে মাছ মাংস খায়, তার ওইরকম কোনো রেস্ট্রিকশন নাই, তাহলে সমস্যা কোথায় হতে পারে? অ্যাবজর্পশনের সমস্যা। তাইলে অ্যাবজর্পশনে, আমি খাওয়া দাওয়া করছি কিন্তু এটা অ্যাবজর্পশন হয় নাই। আর কোথায় সমস্যা হতে পারে? অ্যাবজর্পশন হয়ে গেল, বাট ভিটামিন B12 আমাদের কি, মানে ধরো আজকে একটা লোক মাছ মাংস খাওয়া বন্ধ করে দিল, তার কি আজকে বা কালকে বা আগামী 1 সপ্তাহের মধ্যে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি ডেভেলপ করবে? না স্যার। তাহলে কেন করে না এটা? স্যার এটা স্যার রিজার্ভ থাকে বেশি দিন স্যার। তাহলে রিজার্ভ থাকে কোথায়? রিজার্ভ থাকে লিভারে। স্টোরিং সমস্যা হতে পারে। তাহলে লিভারে রিজার্ভ থাকতেছে, তাহলে লিভার হচ্ছে যে স্টোর হাউস, ঠিক আছে? তাহলে একটা আমরা পাইলাম যে যদি অ্যাবজর্পশনের সমস্যা হয়, আর একটা হচ্ছে স্টোরেজে যদি সমস্যা হয়। তাহলে অ্যাবজর্পশনের সমস্যা, স্টোরেজের সমস্যা। তাহলে স্টোরেজের সমস্যা কখন হবে? যদি কারো লিভার ডিজিজ থাকে, তাহলে ক্রনিক লিভার ডিজিজ, তাহলে লিভার সিরোসিস আছে বা ক্রনিক লিভার ডিজিজ আছে, তার কিন্তু ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হওয়ার চান্স বেশি, যেহেতু স্টোর থাকতেছে না। তার যদি ডায়েটে কনস্ট্যান্ট সাপ্লাই না থাকে, তাহলে ইজিলি ডেফিসিয়েন্সি ডেভেলপ করতে পারে। আর কি করতে পারে? যদি ডাইজেশনের সমস্যা হয়, তাহলে ভিটামিন B12 আমাদের ডায়েট দিয়ে যেটা যাচ্ছে, সেটা আমরা খাবার খাচ্ছি, খাবার খেয়ে সেটাকে কি মেস্টিকেট করে, তারপরে সেটাকে আমরা গিলতেছি, গিলার পরে সেটা স্টোমাকে যাচ্ছে, স্টোমাক থেকে ডোডেনামে যাচ্ছে, তারপরে জেজুনামে যাচ্ছে, যাওয়ার পরে স্মল গাট পাস করে ফাইনালি হচ্ছে যে তোমার লার্জ গাটে চলে যাচ্ছে। তাহলে এখানে ভিটামিন B12 ডাইজেশন এবং অ্যাবজর্পশনে কে কে অ্যাক্টিভলি পার্টিসিপেট করে বলতে পারবা? জানা আছে নাকি? বডির কোন কোন পার্টের ইম্পর্টেন্ট রোল আছে অ্যাবজর্পশনে, বিশেষ করে ভিটামিন B12? হ্যাঁ, টার্মিনাল আইলিয়াম। আচ্ছা, টার্মিনাল আইলাম হচ্ছে যে ফাইনাল সাইট ফর অ্যাবজর্পশন অফ ভিটামিন B12। তো তুমি যদি রেডি করে না দাও, রেডি করে না দিলে কি অ্যাবজর্পশন হবে? স্যার লার্জ গাটে যে ফ্লোরা গুলা থাকে স্যার। না, লার্জ গাটের ফ্লোরাতে ভিটামিন B12 খুব বেশি তৈরি হয় না, এবং এটা দিয়ে তোমার চাহিদা
পূরণ হবে না। গাটগাটের ফ্লোরাতে শুধু ভিটামিন কে কিছুটা তৈরি হয়। হ্যাঁ, তাইলে ইন্টেন্সিভ ফ্যাক্টর স্টমাকে। হ্যাঁ, আচ্ছা, স্টমাকে ইন্টেন্সিভ ফ্যাক্টর অফ ক্যাসেল। আচ্ছা, ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেলের রুল আছে। এর আগে আমরা যখন চিবাই তখন আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড থেকেও কিন্তু কিছু ফ্যাক্টর রিলিজ হয়, ঠিক আছে। আর ফ্যাক্টর বলে একটা ফ্যাক্টর রিলিজ হয়, সেটা ভিটামিন বি12 অ্যাবজর্পশনে হেল্প করে। তাহলে স্যালাইভারি গ্ল্যান্ডের রুল আছে, স্যালাইভা সিক্রেশন, এবং সেখানে আর ফ্যাক্টর থাকে। আর ফ্যাক্টর ভিটামিন তোমার খাবারের সাথে মিক্স আপ হয়ে যাচ্ছে স্টমাকে। স্টমাকে যাওয়ার পর সেটা স্টমাকের এনভায়রনমেন্টে কি রকম, অ্যাসিডিক না অ্যালকালাইন? অ্যাসিডিক তাহলে স্টমাকের যে অ্যালকালাইন মানে অ্যাসিডিক এনভায়রনমেন্ট, যেখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকতেছে, সেটা হেল্প করতেছে ফুড পার্টিকল থেকে ভিটামিন বি12 কে এক্সট্রাক্ট করে দেওয়ার জন্য, ঠিক আছে। তাহলে সেই এক্সট্রাক্টেড ভিটামিন বি12 কার সাথে মিশতেছে? এই যে স্যালাইভারি গ্ল্যান্ড থেকে যে আর ফ্যাক্টর যাচ্ছে, সেই আর ফ্যাক্টরের সাথে বাইন্ড করতেছে। এই আর ফ্যাক্টরের সাথে বাইন্ড করার পরে সেটা পাস করতেছে কোথায়? ডুওডেনামের সেকেন্ড পার্টে। অ্যাসিডিক এনভায়রনমেন্ট থেকে সে যাচ্ছে কোথায়? অ্যালকালাইন এনভায়রনমেন্টে। তাইলে সেই অ্যালকালাইন এনভায়রনমেন্টটা কিভাবে তৈরি হচ্ছে? সেটা তৈরি হচ্ছে প্যানক্রিয়াটিক সিক্রেশনের মাধ্যমে। তাহলে এই প্যানক্রিয়াটিক সিক্রেশনে যখন অ্যালকালাইন এনভায়রনমেন্টে খাবারের ভিটামিন বি12টা আসে, সেটা কি হয়? সেটা আর ফ্যাক্টর থেকে ডিটাচ হয়। ডিটাচ হয়ে ওইদিকে কি হচ্ছে? তোমার ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল তৈরি হচ্ছে। সেটা কোথা থেকে তৈরি হচ্ছে? তোমার গ্যাস্ট্রিক এপিথেলিয়াল সেল থেকে তৈরি হচ্ছে। তাহলে গ্যাস্ট্রিক এপিথেলিয়াল সেল থেকে যেটা ইন্ট্রিনসিক ফ্যাক্টর তৈরি হচ্ছে, সেটা আর ফ্যাক্টর থেকে ডিটাচ হয়ে অ্যালকালাইন এনভায়রনমেন্ট অফ দ্য ডুওডেনামে গিয়ে সেটা ওই ডুওডেনামে গিয়ে ইন্ট্রিনসিক ফ্যাক্টরের সাথে বাইন্ড করবে অ্যালকালাইন এনভায়রনমেন্টে। সেই ইন্ট্রিনসিক ফ্যাক্টরের সাথে বাইন্ড করা আর তোমার ভিটামিন বি12 যখন টার্মিনাল আইলিয়ামে যাবে, তখন গিয়ে সেটা অ্যাবজর্পশন হবে। তাহলে এখানে কে রোল প্লে করতেছে? এক নম্বর হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড রোল প্লে করতেছে। দুই নম্বরে গিয়ে কে রোল প্লে করতেছে? আমাদের গ্যাস্ট্রিক মিউকোসা থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড আসতেছে, ইন্ট্রিনসিক ফ্যাক্টর আসতেছে। তারপর সেকেন্ড পার্ট অফ দ্য ডুওডেনামে সেই এনভায়রনমেন্টটাকে অ্যালকালাইন করতেছে কে? প্যানক্রিয়াটিক সিক্রেশন। তাহলে প্যানক্রিয়াটিক সিক্রেশন যদি না থাকে, তাহলে অ্যালকালাইন এনভায়রনমেন্টে আসবে না, আর ফ্যাক্টর থেকে ভিটামিন বি12 ডিটাচ হবে না, ইন্ট্রিনসিক ফ্যাক্টরের সাথে বাইন্ড করবে না। আবার ফাইনালি কোথায় যাচ্ছে? টার্মিনাল আইলিয়ামে। সেই টার্মিনাল আইলিয়াম যদি অ্যাবজর্ব না করে, তাহলে এই ভিটামিন বি12 আগের যতভাবে ভালোভাবে প্রসেস হয়ে থাকুক, সেটা আমাদের এক্সক্রিশন তোমার স্টুলের সাথে বের হয়ে যাবে। তাহলে ভিটামিন বি12 অ্যাবজর্পশনে আমাদের এই যে তোমার যে যে জায়গাগুলোতে রোল প্লে করতেছে, এখানকার যে কোনো জায়গার ডিজিজ হলেই কিন্তু ভিটামিন বি12 অ্যাবজর্পশনে সমস্যা হতে পারে। তাহলে স্যালাইভারি গ্ল্যান্ডের ডিজিজ হলে হতে পারে, স্টমাকের মিউকোসা যদি কোনো কারণে কমে যায়, সেটা কি হতে পারে? বা অ্যাট্রোফিড হয়ে যায়, তাহলে অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিস, যেটাকে আমরা কি বলি? পার্নিশিয়াস অ্যানিমিয়া, অটোইমিউন ডিজিজ। এইটা থাকলো না, কি থাকতে পারে? একটা পেশেন্টের তোমার অনেক বড় একটা গ্যাস্ট্রিক আলসার ছিল, অথবা গ্যাস্ট্রিক ম্যালিগন্যান্সি ছিল, সেটা সার্জারি করে স্টমাকের মেজর পার্ট ফেলে দেওয়া হয়েছে। তাহলে সেখানে তোমার ফাংশনালি অ্যাক্টিভ গ্যাস্ট্রিক মিউকোসা নাই, তাহলে সেখানে ডেফিসিয়েন্সি হতে পারে। একটা পেশেন্ট হচ্ছে, বা আমাদের দেশে অনেকেই কি মুড়ি মুরগির মতো প্রোটন পাম্প ইনহিবিটর খায়। তাহলে একজন পার্সন কি করতেছে? সে লং টাইম ধরে হাই ডোজে প্রোটন পাম্প ইনহিবিটর, ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল এগুলা খাচ্ছে। তাহলে তার কি গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন কিন্তু সাপ্রেসড। একই সাথে কি সাপ্রেশন হচ্ছে? ইন্ট্রিনসিক। ক্লোরাইড। হ্যাঁ, বলো। স্যার এক্লোরহাইড্রিয়া হতে পারে। এক্লোরোহাইড্রিয়া। তাহলে এক্লোরোহাইড্রিয়া আর হাইপোক্লোরোহাইড্রিয়া যে কোনোভাবেই ডেভেলপ করুক, তার কিন্তু ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি ডেভেলপ করার চান্স আছে। আরেকটা আসলে যে সেকেন্ড পার্ট অফ দ্য ডুওডেনাম, সেখানে যাওয়ার পরে কি একটা পেশেন্ট ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে সাফার করতেছে। তার প্যানক্রিয়াটিক সিক্রেশন, এক্সোক্রাইন প্যানক্রিয়াটিক সিক্রেশন তার কম, তাহলে তার তোমার বাইকার্বনেটে সেইখানে অ্যালকালাইন এনভায়রনমেন্টে তৈরি করতে পারতেছেন না, তাহলে প্যানক্রিয়াটিক ডিজিজও তৈরি হতে পারে। আর কিসে হতে পারে? তাহলে একটা যদি টার্মিনাল আইলিয়ামে কোনো ডিজিজ থাকে, যেমন এই পেশেন্টের ক্ষেত্রে একটা সিনারিও বললাম যে পেশেন্টের ডায়রিয়া, ক্রনিক ডায়রিয়া আছে, তাহলে আমাদের দেশের জন্য কি হতে পারে? এই বয়সে একটা ক্রনিক ডায়রিয়া নিয়ে একটা পেশেন্ট আসছে, তাহলে যদি আমরা চিন্তা করি, তাহলে একটা ইন্টেস্টাইনাল টিবির একটা পসিবিলিটি। আবার ইনফ্লামেটরি বাউল ডিজিজের মধ্যে হচ্ছে ক্রনস ডিজিজ, স্মল গাট ইনভলভ করে, সেটা হতে পারে। আর কি হতে পারে?
ট্রপিক্যাল স্প্রু হতে পারে, যেমন তোমার স্মল গাট ডিফিউজলি ইনভলভ হয়, তাহলে ট্রপিক্যাল স্প্রু হতে পারে, সিলিয়াক ডিজিজ হতে পারে। এই জিনিসগুলোতেও কিন্তু তোমার ভিটামিন বি12 ডায়েটারি ডেফিসিয়েন্সি যদি না থাকে তাহলে অ্যাবজর্পশনের সমস্যা হবে। তাহলে আমরা তাইলে কি করব? তাহলে আমরা একটা হচ্ছে পেশেন্টের হিস্ট্রি নেওয়া লাগবে, হিস্ট্রিতে তার কোনো ধরনের সার্জারির হিস্ট্রি আছে কিনা, আপার অ্যাবডোমিনাল পেইনের কোনো হিস্ট্রি আছে না কিনা, ড্রাগ হিস্ট্রির মধ্যে কোনো ধরনের পিপিআই ইনটেকের হিস্ট্রি আছে কিনা। যেহেতু পার্নিশিয়াস অ্যানিমিয়া একটা অটোইমিউন ডিজিজ, তাহলে আদার কোনো অটোইমিউন ডিজিজের হিস্ট্রি আছে কিনা, সেগুলা হিস্ট্রি বা এক্সামিনেশনে অটোইমিউন ডিজিজের কোনো ধরনের ফিচার আছে কিনা সেটা আমার সার্চ করা লাগবে। পরে আমি ইনভেস্টিগেশন প্ল্যান করব। তাহলে আমি যেহেতু বোন ম্যারো এক্সামিনেশন করে ফেলছি, ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি এস্টাবলিশ করে ফেলছি, এখন হিস্ট্রি আমার গাইড করবে যে আমি নেক্সট ইনভেস্টিগেশন কি করব। তাহলে যদি ইনভেস্টিগেশন আমি প্ল্যান করি তাহলে কি কি ইনভেস্টিগেশন করা যাবে টু আইডেন্টিফাই দ্য কজ অফ মেগালোপ্লাস্টিক অ্যানিমিয়া, বলতে পারবা কিনা? হ্যাঁ, হ্যালো, দেখি আফরিন উপমা বলো দেখি। হ্যালো, স্যার এই মুহূর্তে মনে পড়তেছে না। তাইলে এতক্ষণ কি বললাম? মনে স্যার পড়ার এখন তো মনে এতক্ষণ পড়ার যে তো দরকার নাই, এতক্ষণ যা বললাম সেখান থেকেই বলো তুমি। স্যার, যেমন স্যার ইনভেস্টিগেশন স্যালাইভারি স্যার সিক্রেশনে স্যার আর ফ্যাক্টরের কোনো ডেফিসিয়েন্সি আছে কিনা সেটা স্যার আচ্ছা, অ্যাসেস এটা করতে। এটা কিন্তু মানে এই ডেফিসিয়েন্সিটা অনেক রেয়ার, যে স্যালাইভারি গ্ল্যান্ডের ডিজিজের কারণে। এটা অনেক পরে চিন্তা করব, আমরা কমন গুলো থেকে আগে চিন্তা করি। এটা তোমার ক্রোনোলজিক্যালি বলে গেলাম যে অ্যাবজর্পশনে এগুলো লাগতেছে, তাহলে কমন ডিজিজ আমি চিন্তা করি কেন? স্যার স্টোমাকের আলসার ডিজিজ, আছে, তাহলে স্টোমাকের আলসার আছে ডিজিজ। কিনা হ্যাঁ, স্যার? তাহলে গ্যাস্ট্রিক আলসার ইউজুয়ালি স্মল আলসারে সাধারণত অত বেশি মানে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সির চান্স কম। তাহলে কি হবে ডিফিউজলি যখন ইনভলভ হবে, তাহলে তার কি পার্নিশিয়াস এনিমিয়া আছে কিনা বা অ্যাট্রোপিক গ্যাস্ট্রাইটিস আছে কিনা সেটা আমার দেখা লাগবে। তাহলে যদি আমি চিন্তা করি তাহলে ইনভেস্টিগেশন কি করব, একটা এন্ডোস্কোপি করব নাকি? জি স্যার। জি এন্ডোস্কোপি স্যার। করে তোমার গ্যাস্ট্রিক অ্যাট্রফি ম্যাক্রোস্কোপিক্যালি ডায়াগনোসিস করা অত ইজি না। তাহলে আমার কি ডায়াগনোসিস লাগবে? হিস্টোপ্যাথোলজিক্যাল ডায়াগনোসিস লাগবে। তাহলে আমি কি করব? এন্ডোস্কোপি করব, একটা বায়োপসি নিব। ঠিক আছে, বায়োপসি নিয়ে আমি গ্যাস্ট্রিক অ্যাট্রফি আছে কিনা, ইন্ট্রিনসিক ফ্যাক্টর সিক্রেশন হয় কোথা থেকে, কোন সেল থেকে সিক্রেশন হয়, প্যারাইটাল সেল। তাহলে প্যারাইটাল সেলগুলো কি আছে নাকি নাই এটা তো খালি চোখে দেখা যাবে না। তাহলে আমার হিস্টোপ্যাথোলজি করে দেখা লাগবে যে প্যারাইটাল সেল অ্যাট্রফি আছে কিনা। ঠিক আছে, তাহলে এন্ডোস্কোপি উইথ গ্যাস্ট্রিক বায়োপসি। তাহলে যদি ইনভেস্টিগেশন প্ল্যান করি তাহলে এইটা একটা ইনভেস্টিগেশন আমরা বললাম। তারপরে তারপর স্যার ক্রনিক আইবিডি আছে কিনা স্যার? হ্যাঁ, তারপর এখন স্মল গাটের আমরা কোনো সমস্যা আছে কিনা দেখতে চাই। ধরো এমন একটা ডিজিজ হইলো স্মল গাট ডিফিউজলি স্মল গাট অ্যাট্রফি হয়ে গেল, তাহলে আমরা আরেকটা করতে পারি, ডিস্টাল ডুওডেনাল বায়োপসি নিতে পারি। তাহলে গ্যাস্ট্রিক বায়োপসি নিব, ডিস্টাল ডুওডেনাল বায়োপসি নিব, নিয়ে যদি সেখানে দেখি যে না তোমার ডুওডেনাল মিউকোসাল অ্যাট্রফি আছে, তাহলে পসিবিলিটি হচ্ছে তার স্মল গাট টার্মিনাল আইলিয়াম পর্যন্ত অ্যাট্রফি থাকতে পারে, যেমন ট্রপিক্যাল স্প্রুতে থাকতে পারে। তাহলে এটা একটা ইনভেস্টিগেশন, তাহলে ডিস্টাল ডুওডেনাল বায়োপসি আমরা নিতে পারি। তারপরে কি করতে পারি, আমরা গ্যাস্ট্রিক জুস অ্যানালাইসিস করতে পারি যে সেখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ ঠিক আছে কিনা। তাহলে অ্যাসপিরেশন এগুলা সাধারণত এখন আর করা হয় না, আগেকার দিনে যখন ইনভেস্টিগেশন অত বেশি ছিল না তখন গ্যাস্ট্রিক জুস অ্যানালাইসিস এটা হয়তো করা লাগতো। তাহলে এন্ডোস্কোপি করে আমরা গ্যাস্ট্রিক বায়োপসি, ডিস্টাল ডুওডেনাল বায়োপসি, গ্যাস্ট্রিক জুস অ্যানালাইসিস এটা আমরা করতে পারি এখানে, যে তার হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং প্যারাইটাল ইন্ট্রিনসিক ফ্যাক্টরের পরিমাণ কেমন আছে সেটা দেখার জন্য। আচ্ছা, তারপরে আর কি করতে পারি, এই পেশেন্ট ধরো ক্রনিক ডায়রিয়া নিয়ে আসছে, তাহলে তার ক্ষেত্রে আমার কি করা লাগবে আরেকটা ইনভেস্টিগেশন? স্যার ইন্টেস্টিনাল টিবি আছে কিনা স্যার? আচ্ছা, তাহলে কমন সাইট, তাহলে আমার কমন সাইট অফ ইন্টেস্টাইনাল টিউবারকুলোসিস এবং সাইট অফ অ্যাবজর্পশন অফ ভিটামিন বি12 কিন্তু এক, টার্মিনাল আইলিয়াম। তাহলে আমি কি করব নেক্সট ইনভেস্টিগেশন, আমরা কলোনোস্কোপি উইথ আইলিওস্কোপি, টার্মিনাল আইলিওস্কোপি। তাহলে কলোনোস্কোপি করে আমরা টার্মিনাল আইলিয়াম দেখতে পারি এবং সেখান থেকে বায়োপসি নিতে পারি। তাহলে সেটা হচ্ছে যে নেক্সট ইনভেস্টিগেশন হচ্ছে যে এটা, যে কলোনোস্কোপি উইথ টার্মিনাল আইলিওস্কোপি উইথ বায়োপসি, এটা একটা।
তাহলে আমরা কমন যে সাইটগুলো যেগুলো ডিজিজের কারণে এই ডেফিসিয়েন্সি ডেভেলপ করে সেটা আমরা দেখে ফেললাম। এর বাইরে আমার কি করা লাগবে? ধরো এগুলাতে আমি কোনো ফাইন্ডিং পাই নাই, তাহলে আমার কি করা লাগবে? লিভার ফাংশন টেস্ট করা লাগবে, যে কোনো ধরনের ক্রনিক লিভার ডিজিজে কোনো স্টিগমাটা আছে কিনা, সেটা যদি না থাকে তাও আমি লিভার ফাংশন টেস্ট করব। আর আরেকটা হচ্ছে যে প্যানক্রিয়াসের টেস্ট। তাহলে প্যানক্রিয়াসের ক্ষেত্রে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস আমরা হিস্ট্রিতে গাইড করতে পারে, হিস্ট্রি যদি গাইড না করে করতে পারি প্যানক্রিয়াটিক একটা ইমেজিং করতে পারি, যেমন আলট্রাসোনোগ্রাফি করতে পারি, সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন করে প্যানক্রিয়াটাইটিসের কোনো ফিচার আছে কিনা সেটা দেখতে পারি। তাহলে মোটামুটি প্ল্যান অফ ইনভেস্টিগেশন যদি আমরা করি। আর আরেকটা হচ্ছে যে অটো অ্যান্টিবডি, যেমন গ্যাস্ট্রিক আমরা অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিস সাসপেক্ট করতেছি, এই পেশেন্টের দেখলাম যে ভিটিলিগো আছে, এই পেশেন্টের দেখলাম যে আমরা হাইপোথাইরয়েড আছে, তার মানে কি তার আদার অটোইমিউন ডিজিজের একটা পসিবিলিটি আছে, সেই ক্ষেত্রে পার্নিশিয়াস অ্যানিমিয়া হওয়ার একটা পসিবিলিটি আছে। তাহলে আমরা অটো অ্যান্টিবডি কি দেখতে পারি? ধরো সাপোজ এই পেশেন্টের কি অটো অ্যান্টিবডি স্ক্রিন করা যায়, অস্পিতে একটা কোয়েশ্চেন চলে আসলো, তাহলে কি কি দেখা যাবে? বলতে পারবা কেউ? স্যার অ্যান্টিবডি এগেইনস্ট ইন্ট্রিনসিক ফ্যাক্টর। তাহলে অ্যান্টি ইন্ট্রিনসিক ফ্যাক্টর অ্যান্টিবডি আমরা দেখতে পারি একটা। ওকে, আর একটা হচ্ছে যে প্যারাইটাল সেলের এগেইনস্টে অনেক সময় অ্যান্টিবডি ফর্মেশন হয়, তাহলে অ্যান্টি প্যারাইটাল সেল অ্যান্টিবডি আমরা দেখতে পারি। তাহলে ইন্ট্রিনসিক ফ্যাক্টরের এগেইনস্টে অ্যান্টিবডি অথবা প্যারাইটাল গ্যাস্ট্রিক প্যারাইটাল সেলের এগেইনস্টে অ্যান্টিবডি আমরা দেখতে পারি। তাহলে এটা যদি আসে তাহলে আনসারটা তাই হবে। অথবা যদি 4টা-5টা ইনভেস্টিগেশন থাকে তাহলে সেটাতেও এটা একটা ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন, সেটা তোমার লেখা লাগবে। ঠিক আছে, তাহলে এই গেল। নেক্সট এর কোশ্চেন হয়তো এখান থেকে আসতে পারে যে হাউ উইল ইউ ট্রিট মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ডিউ টু ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি, অথবা হাউ উইল ট্রিট মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ডিউ টু ফোলেট ডেফিসিয়েন্সি। আচ্ছা, ভিটামিন বি12 ডেফিসিয়েন্সির ক্ষেত্রে যেটা হচ্ছে যে এটা ডায়েটারি যদি ডেফিসিয়েন্সি না থাকে, তাহলে কেউ যদি ডায়েটারি ইনটেক হঠাৎ করে বন্ধ করে দেয়, তার অনেক দিন, প্রায় 2 থেকে 2.5 বছর সময় লাগে ডেফিসিয়েন্সি ডেভেলপ করার। বাট ফলেট যেহেতু ডেইলি আমাদের খেতে হয়, স্টোরে থাকে না, ফলেট ডেফিসিয়েন্সি রেপিড ডেভেলপ করে। তাহলে আমাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের ভিটামিন বি12 ডেফিসিয়েন্সির যদি না থাকে, আমরা ভিটামিন বি12 লেভেল নরমাল, তাহলে পসিবিলিটি ধরে নিলাম যে ফলেট ডেফিসিয়েন্সি, আর বিসি ফলেট লেভেল আমরা দেখবো, দেখে যদি সেটা কম পাই তাহলে কনফার্ম করে নিব। তাহলে ফলেট ডেফিসিয়েন্সি কি কি কজ আছে, বা ফলেট ডেফিসিয়েন্সি কি কি ভাবে দেখা দিতে পারে, জানা আছে কিনা? বা কমনেস্ট কজ অফ ফলেট ডেফিসিয়েন্সি কি? স্যার রিপ্রোডাক্টিভ এজে প্রেগন্যান্ট থাকলে ফিমেল আসলে ফলেটের ডিমান্ড। ধরো কারো চাহিদার তুলনায় ইনটেক কম হচ্ছে, তাহলে একটাই বলো যে ইনটেক কম। এবং ইনটেক কম মানে হচ্ছে ওইখানে ছিল যে সে ভেজিটেরিয়ান, আর এখানে হচ্ছে যে সে ভেজিটেরিয়ান না, সে ভেজিটেবল খাই না, তাই তো? তাহলে ভেজিটেবল ইনটেক, কারণ এক নম্বর হচ্ছে যে ভেজিটেবল ইনটেক কম, আর একটা হচ্ছে যে ফল্টি ফুড ম্যানুফ্যাকচারিং। তাহলে এই ভেজিটেবল অনেকেই রান্না করতে করতে এমন ভাবে সিদ্ধ দেয় অথবা কেটে এমন ভাবে ধোয়াধুয়ি করে যে সব ফলেটি হচ্ছে ধুয়ে মানে প্রসেসিং এর কারণে হয় নষ্ট হয়ে যায় অথবা ওয়াশ আউট হয়ে যায়। তাহলে একটা হচ্ছে ডায়েটারি ডেফিসিয়েন্সি, আর একটা ডায়েটে আছে বাট ফল্টি কুকিং অথবা ফল্টি ফুড প্রসেসিং, এটা একটা গেল। আচ্ছা, এগুলো সব ঠিকঠাক আছে, তাহলে কিভাবে ডেভেলপ করতে পারে ডেফিসিয়েন্সি? ডায়রিয়ার কারণে। হ্যাঁ, কিসের কারণে? স্যার অ্যাবজর্পশন যদি না হয় ঠিকমতো স্যার। তাইলে অ্যাবজর্পশন যদি না হয় তাহলে ডায়রিয়া। তাইলে ক্রনিক ডায়রিয়া যে সমস্ত ডিজিজে হয় এবং যে সমস্ত ডিজিজে স্মল বাওয়েলের ভিলাস অ্যাট্রফি বা স্মল বাওয়েলের অ্যাবজর্পটিভ সারফেস কমে যায়, তাহলে সেগুলোতে হতে পারে। তাহলে ক্রনিক ডায়রিয়া, তাহলে ট্রপিক্যাল ফ্লু, সিলিয়াক ডিজিজ, পেশেন্টের যদি ক্রনস ডিজিজ থাকে তাহলে মানে স্মল গাট এফেক্ট করে এরকম ডিজিজের যদি প্রবলেম থাকে, মানে এগুলা যদি থাকে তাহলে হইতে পারে। তাহলে অ্যাবজর্পশনের সমস্যার কারণে হইতে পারে। আরেকটা হচ্ছে যে তোমার ডায়েট দিয়ে খাচ্ছে বাট কাঠের মধ্যেই অন্য কেউ এটা নিয়ে নিচ্ছে, অন্য কেউ এটা খেয়ে ফেলতেছে, এরকম কি হতে পারে কিনা? ড্রাগের জন্য হতে পারে, মিথোট্রেক্সের। আচ্ছা, তাইলে এটা পরে আসি আমরা। তাইলে ডায়েটারি অ্যাবজর্পশন কমায় দেয় এরকম, তাইলে হেলমিনথিয়াসিস। তাইলে হেলমিনথিয়াসিসের মধ্যে একটা জিনিস মনে রাখবো যে সিস্টোসোমিয়াসিস, তারপরে হচ্ছে ইন্টেস্টাইনাল তোমার নেমাটোড, এগুলা কিন্তু আমাদের ডায়েটারি ফলেট গুলাকে ইউটিলাইজ করে ফেলে। তাহলে যদি হেলমিনথিয়াসিস থাকে সেই ক্ষেত্রেও কিন্তু ফলেট ডেফিসিয়েন্সি ডেভেলপ করতে পারে। আর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে অ্যান্টি ফলেট ড্রাগ। এই যে তুমি বললা যে এটা যে ড্রাগ, কিছু ড্রাগ আছে যেগুলা
ফলেট মেটাবলিজমকে, মানে ফলেট আমরা খাচ্ছি, ফলেট অ্যাবজর্পশনও হচ্ছে, বাট ফলেট কাজ করার ক্ষেত্রে গিয়ে দেখা যাচ্ছে যে সে যে মলিকুলার পর্যায়ে যখন কাজ করবে তখন গিয়ে সে কাজ করতে পারতেছে না, তারকে অ্যান্টাগনাইজ করার কারণে। তাহলে ফলেট ডেফিসিয়েন্সি তাহলে কি কি কারণে হতে পারে? তাহলে অ্যান্টিফলেট ড্রাগের নাম কি জানা আছে কিছু, দুই একটা নাম? যদি ডেফিসিয়েন্সি কজ আসে তাহলে এগুলা দুই একটা নাম বলতে হবে আর কি। মিথোট্রিকজেড। তাহলে এক নাম্বার হচ্ছে মিথোট্রেক্সেট। আর তাহলে মিথোট্রেক্সেট কি ডিএমআরডি অথবা ডিএমআরডির মধ্যেও পড়ে, আবার অ্যান্টি ক্যান্সার ড্রাগের মধ্যেও পড়তেছে। তাহলে মিথোট্রেক্সেট একটা অ্যান্টিবায়োটিক কি কোনো আছে যেটা ফলেট অ্যান্টাগনিজম করে বা ফলেট ডেফিসিয়েন্সি ডেভেলপ করতে পারে? সিপ্রোফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন এগুলা স্যার। না, সিপ্রোফ্লক্সাসিন মক্সিফ্লক্সাসিন এই গ্রুপের মধ্যে নাই। তাহলে ট্রেডিশনাল কিছু অ্যান্টিবায়োটিক আছে, যেমন ট্রাইমেথোপ্রিম, নাম শুনছো কিনা? জি স্যার। হ্যাঁ, ফার্মাকোলজিতে তো পড়ছো ট্রাইমেথোপ্রিম, তাহলে অনেক পুরাতন অ্যান্টিবায়োটিক। তাহলে একটা হচ্ছে সালফামিথোক্সাজল এবং ট্রাইমেথোপ্রিম। তাহলে ট্রাইমেথোপ্রিম হচ্ছে ফলেট ডেফিসিয়েন্সি একটা কজ। আর কি কারণ আছে? তাহলে আরো কিছু ড্রাগ আছে, যেমন অ্যান্টিকনভালসেন্ট ড্রাগ। ফেনাইটোনের নাম শুনছো কিনা? ফেনাইটোইন, বারবিচুরেট, এগুলা। জি স্যার। তাহলে এই ড্রাগগুলোও কিন্তু অ্যান্টিফলেট। তাহলে ফেনিটোইন ইনটেকের কারণেও তোমার ফলেট ডেফিসিয়েন্সি ডেভেলপ করতে পারে। তাহলে সাম ড্রাগস, তাহলে অ্যান্টি ক্যান্সার এবং ডিএমআরডি, অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিকনভালসেন্ট, এই তিনটা গ্রুপ মনে রাখলেই হবে। তাহলে ফলেট ডেফিসিয়েন্সি ডেভেলপ করতে পারে। তাহলে আমরা ট্রিটমেন্ট করব কিভাবে? ট্রিটমেন্ট হচ্ছে অ্যাকর্ডিং টু কজ। এখন ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি যদি থাকে তাহলে বি12 সাপ্লিমেন্টেশন দিব, আর ফলেট ডেফিসিয়েন্সি যদি থাকে ফলেট সাপ্লিমেন্টেশন। আমরা একটা হচ্ছে ডায়েটারি এনশিওর করব। এখন ধরো একটা পেশেন্টের পার্নিশিয়াস এনিমিয়া আছে বা মেগালোব্লাস্টিক এনিমিয়া আছে, তাকে তুমি ডায়েটারি সাপ্লিমেন্ট অফ ভিটামিন বি12 বাড়ালে কি কোনো কাজ হবে? না স্যার। তাহলে তাকে কিভাবে দিব? তাহলে যেহেতু গাট দিয়ে অ্যাবজর্পশন হচ্ছে না, আমার গাটকে বাইপাস করে দেওয়া লাগবে। তাহলে কিভাবে দেওয়া লাগবে? ইনজেক্টেবল। তাহলে ভিটামিন বি12 যদি কারো ডেফিসিয়েন্সি থাকে সেটা আমার ইনজেক্টেবল ভিটামিন বি12 হিসেবে আমার সাপ্লিমেন্ট দিতে হবে। বাট ফলেট ডেফিসিয়েন্সি যদি থাকে তাহলে কজ আমরা যদি পাই যে ড্রাগ কজ আছে, তাহলে সেই ড্রাগটা রিমুভ করতে হবে, ড্রাগটা বাদ দিব। যদি দেখি যে না ডায়েটে সমস্যা আছে, ডায়েট ঠিক করব। আর যদি দেখি যে না ওগুলাতে সমস্যা নাই, তাহলে আমার তাকে ফলেট সাপ্লিমেন্টেশন দেয়া লাগবে। এবং ফলেট সাপ্লিমেন্টেশন, ফলেট হচ্ছে ওরালি ইনটেক করলে তোমার ভিটামিন বি12 অ্যাবজর্পশনে যেরকম অনেক লং ওয়ে দিয়ে যেতে হয় সেরকম লাগবে না, ফলেট ইজিলি অ্যাবজর্পশন হয় যদি না গাটে সমস্যা থাকে। তাহলে ফলেট আমরা ওরালি সাপ্লিমেন্টেশন দিতে পারি। তাহলে মোটামুটি হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া রিলেটেড তোমার একটু জানা থাকলে হবে। আরেকটা স্লাইডে যাই। এই ব্লাড পিকচারটা কি দেখা যাচ্ছে? তোমাদের কি 12টা থেকে কোনো ক্লাস আছে? হ্যালো? জি না স্যার, এটাই লাস্ট ক্লাস স্যার। আচ্ছা, তাহলে এই সিবিসিটা দেখো দেখি। এইটাও কিন্তু খুব কমন একটা সিবিসি রিপোর্ট যেটা পরীক্ষাতে থাকতে পারে। কি কি আছে এটাতে? আগের যে সিরিয়াল ক্রোনোলজি, যেমন মিসেস জায়েদা বেগম পেশেন্টের নাম, এটাও ওয়ার্ডে ভর্তি ছিল, আর বয়স হচ্ছে 45 ইয়ার। ঠিক আছে, তাহলে 45 ইয়ার ওল্ড লেডি অ্যাডমিটেড পেশেন্ট, সে হচ্ছে তার একটা সিবিসি রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি। তাহলে কি কি আছে এটাতে অ্যাবনর্মালিটি? যেমন আমরা ইএসআর, এখানে ইএসআর সবার শেষে দেয়া আছে। ইএসআর যদি দেখি, ইএসআর হচ্ছে 37। আমরা যদি তার হিমোগ্লোবিন দেখি, হিমোগ্লোবিন কত আছে? মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া আছে স্যার। আচ্ছা, তাহলে মাইক্রোসাইটিক তুমি একসাথেই বলে ফেলছো যে হিমোগ্লোবিন কম আছে। এমসিবি হচ্ছে অনেক কম, 56.4। এমসিএইচ হচ্ছে 17.9। আর আরডিডব্লিউ হচ্ছে 16.8। আরডিডব্লিউ হচ্ছে নরমালের চেয়ে জাস্ট একটু বেশি। বাদ বাকি সেল লাইন যদি আমরা দেখি তাহলে, আচ্ছা, রেড সেল কাউন্ট হচ্ছে 5 লাখ, 5 মিলিয়ন, মানে নরমালের মধ্যেই আছে, বাট একটু উপরের দিকে আছে। আর ডাব্লিউবিসি হচ্ছে 10,000
ডিফারেনশিয়াল কাউন্ট অলমোস্ট নর্মাল, প্লেটলেট কাউন্টও নর্মাল। তাহলে এখানে আমরা যদি এক কথায় বলি তাহলে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া আছে এই পেশেন্টের। তাহলে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া যদি থাকে এবং পেশেন্টের হচ্ছে থ্রোম্বোসাইটোসিস নাই 380। হ্যালো, হ্যাঁ থ্রোম্বোসাইটোসিস আছে না? থ্রম্বোসাইটোসিস, আচ্ছা এখানে ওরা রেঞ্জ ইউজ করছে 3.5 লাখ। ইউজুয়ালি আমরা 1.5 লাখ থেকে 4 লাখ পর্যন্ত নর্মাল ধরি, তাহলে 4 লাখের কাছাকাছি। থ্রম্বোসাইটোসিস না বললেও নর্মালের উপরের দিকেই আছে বলা যাচ্ছে প্লেটলেট কাউন্ট। তাইলে এমন একটা সমস্যা যেটা ডাব্লিউবিসি কে খুব বেশি এফেক্ট করে নাই, প্লেটলেট কাউন্ট কমায় নাই, বরং আপারের দিকে আছে, আর সোললি এফেক্ট করছে হচ্ছে হিমোগ্লোবিনকে বা আরবিসি কে। তাহলে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া আমরা এটা দেখে আমরা বলতে পারতেছি। তাহলে কি কি কারণে এই পিকচারটা তৈরি হতে পারে, অথবা এই পেশেন্টের ক্ষেত্রে আমরা কি চিন্তা করব? একটা লেডি অফ 45 ইয়ার, তার মানে সে তার রিপ্রোডাক্টিভ এজের একদম শেষ পর্যায়ে আছে, হয়তো পোস্ট মেনোপোজাল অথবা পেরিমেনোপোজাল এজ, আর ফিমেল লেডি মানে ফিমেল পেশেন্ট। তাহলে কি কি কারণ হইতে পারে বলতে পারবা? স্যার একিউট কোনো ব্লিডিং হয়েছে স্যার? আচ্ছা, এটা মনে রাখবা যে অ্যাকিউট ব্লিডিং হয়ে যখন অ্যানিমিয়া ডেভেলপ করে তখন পেশেন্টের ব্লাড পিকচার কিন্তু মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক থাকে না। তখন কি হবে? তখন হবে নর্মোসাইটিক থাকতে পারে, ইভেন ম্যাক্রোসাইটিকও হতে পারে। ঠিক আছে, কারণ তখন যেহেতু লস হয়ে যাচ্ছে, বোন মেরোটা তো কি একটি বোন মেরো চেষ্টা করতেছে এই লসটাকে ব্যাকআপ করার জন্য। তাইলে সে কি করবে? সে তাড়াতাড়ি হচ্ছে আরো বেশি আরবিসি প্রডিউস করে, অনেক সময় ইমেচিউর অবস্থায় আরবিসি কে পেরিফেরিতে পাঠিয়ে দেয়, যে কারণে আরবিসির সাইজটা কিন্তু নর্মালও থাকতে পারে, বড়ও থাকতে পারে, যে কারণে নর্মোসাইটিক হয় অথবা ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া হতে পারে তখন। তাহলে অ্যাকিউট ব্লাড লসে হবে না, যদি ক্রনিক ব্লাড লস থাকে কারণ, তাহলে সেই ক্ষেত্রে হবে। তাহলে সেটা কি? একটা হচ্ছে যে আমরা ব্রড সেন্সে ব্রড লাইনে যদি আমরা ভাগ করি, 1 নম্বর হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, 2 নম্বর হচ্ছে যদি কোনো হিমোগ্লোবিনোপ্যাথি থাকে পেশেন্টের। থ্যালাসেমিয়া, তাহলে থ্যালাসেমিয়া হলে এত কম হিমোগ্লোবিন, মানে হিমোগ্লোবিন এত আরো কম থাকার কথা, তাহলে থ্যালাসেমিয়া মাইনর যদি থাকে কারো। আর কি হইতে পারে? অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ অনেক সময় মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া নিয়ে আসতে পারে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কারণ। তাইলে 1 নম্বর হচ্ছে যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, 2 নম্বর হচ্ছে যে হিমোগ্লোবিনোপ্যাথি or thalassemia minor, একটা হচ্ছে যে anemia of chronic disease sometimes may present with microcytic anemia। তাহলে আমরা এই তিনটা কজ যদি ধরি, এই পেশেন্টের সাথে কোনটা যাবে বেশি বা কোনটা হওয়ার সম্ভাবনা বেশি? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। তাহলে পসিবিলিটি হচ্ছে যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। সাপোজ 45 ইয়ার ওল্ড লেডি, তার হচ্ছে হয়তো মানে ফ্যামিলি প্ল্যানিং সে নেয় নাই, অনেক গ্রাম থেকে আসছে, তার অনেকগুলা বাচ্চা কাচ্চা, তাহলে তার কি তার রিপ্রোডাক্টিভ এজের একদম 45 ইয়ার, আমরা মেনোপোজাল কিনা আমরা এটা জানি না, তাহলে তার একটা পসিবিলিটি হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, একটা পসিবিলিটি। আর কি পসিবিলিটি? সাপোজ তার আয়রন ডেফিসিয়েন্সি নাই, তাহলে কি সম্ভাবনা আছে? অ্যানিমিয়া অফ ক্রনিক ডিসঅর্ডার এইটা। আচ্ছা, তাহলে এইটা একটা পসিবিলিটি। আর একটা পসিবিলিটি হচ্ছে থ্যালাসেমিয়া মাইনর। কেন মাইনর বললাম, মেজর না কেন? স্যার মেজর হলে তো স্যার আরো আর্লি এজে স্যার এটা ম্যানিফেস্টেশন। তাহলে একটা হচ্ছে যে আরো আর্লি এজে ম্যানিফেস্টেশন থাকতো, সেটা আছে কিনা আমরা জানি না। আর হচ্ছে পেশেন্টের হিমোগ্লোবিন পার্সেন্টেজ 9 গ্রাম না আরো বেশি, মানে ডেফিসিয়েন্সি থাকতো, আরো কম থাকতো, তাহলে সেটা একটা পসিবিলিটি। আবার আমাদের দেশে থ্যালাসেমিয়া মেজরের পেশেন্ট ব্লাড ট্রান্সফিউশন পায় রেগুলার, এগুলা করতে করতে 45 লাইফ এক্সপেক্টেন্সি অনেক সময় কিন্তু মানে 45 পর্যন্ত যায়ও না মেজর থ্যালাসেমিয়া মেজরের ক্ষেত্রে, বা মাইনরের লাইফ এক্সপেক্টেন্সি অলমোস্ট নরমাল। তাহলে আমরা যদি থ্যালাসেমিয়া চিন্তা করি বা হিমোগ্লোবিনোপ্যাথি চিন্তা করি, তাহলে মাইনর হওয়ার পসিবিলিটি। তাহলে আমাদের এই পেশেন্টের ক্ষেত্রে তিনটা পসিবিলিটি, একটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, একটা হচ্ছে থ্যালাসেমিয়া মাইনর, আর একটা হচ্ছে যে অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ। তাহলে নেক্সট ইনভেস্টিগেশন আমরা কি করব? স্যার আয়রন প্রোফাইল করতে পারি স্যার। কিন্তু যতগুলা সিবিসি রিপোর্ট দেখবা, দেখার পরে পরবর্তী ইনভেস্টিগেশন যেটা, সেটা হচ্ছে পেরিফেরাল ব্লাড ফিল্ম। ঠিক আছে, তাহলে সেকেন্ড ইনভেস্টিগেশন অবশ্যই তুমি করবা হচ্ছে পেরিফেরাল ব্লাড ফিল্ম। তাহলে পেরিফেরাল ব্লাড ফিল্মে অ্যাকচুয়াল যেমন এমসিবি বা আরবিসি পিকচারটা কেমন
সেটা তুমি ফ্র্যাগমেন্টেড আরবিসি আছে কিনা, টার্গেট সেল আছে কিনা, এটা কিন্তু তুমি দেখতে পারতেছো। পেন্সিল সেল আছে কিনা, টিয়ার ড্রপ সেল আছে কিনা, এই জিনিসগুলো কিন্তু তুমি পেরিফেরাল ব্লাড ফিল্ম ছাড়া এই ইনফরমেশনটা পাচ্ছ না। তাহলে নেক্সট ইনভেস্টিগেশন হচ্ছে পেরিফেরাল ব্লাড ফিল্ম। ঠিক আছে, তাহলে এখানেই আমি যদি টার্গেট সেল থাকে, ফ্র্যাগমেন্টেড আরবিসি থাকে, তাহলে সেটা হচ্ছে হিমোগ্লোবিনোপ্যাথি হওয়ার সম্ভাবনা। আর যদি সেগুলো না থাকে তাহলে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া অথবা ক্রনিক ডিজিজ, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া অফ ক্রনিক ডিজিজ হওয়ার পসিবিলিটি। তাহলে সেকেন্ড ইনভেস্টিগেশন হচ্ছে পেরিফেরাল ব্লাড ফিল্ম। তারপরে আমি কি করব ইনভেস্টিগেশন? স্যার যদি থ্যালাসেমিয়া সাসপেক্ট করি তাহলে হচ্ছে স্যার হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করব। না, তা 3 নম্বরে গিয়ে আমি থ্যালাসেমিয়া সাসপেক্ট পরে করি। 3 নম্বরে গিয়ে আমি আয়রন ডেফিসিয়েন্সি আছে কিনা সেটা আমি আয়রন এক্সক্লুড প্রোফাইল। করবে। তাহলে 3 নম্বরে তুমি আয়রন প্রোফাইল করবা। তাহলে আয়রন প্রোফাইলের মধ্যে আমরা কি কি ইনভেস্টিগেশন করি? স্যার সিরাম আয়রন, সিরাম ফেরিটিন। ধরো তোমাকে বলা হলো যে একটা ইনভেস্টিগেশন, তাহলে একটা পেশেন্ট, পুয়ার পেশেন্ট, তোমার হাতে একটা ইনভেস্টিগেশন করার সুযোগ আছে। তাহলে টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি। তাহলে ফেরিটিন লেভেল আমরা ইউজুয়ালি করি। তাহলে সিরাম ফেরিটিন লেভেল। ঠিক আছে, তাহলে সিরাম ফেরিটিন লেভেল হচ্ছে যদি করে, অথবা আমি সিরাম ফেরিটিন লেভেল নিয়ে আমি ডিসিশন নিতে না পারি, তখন নেক্সট ইনভেস্টিগেশন গুলোতে যাব। তাহলে একটা হচ্ছে ফেরিটিন লেভেল, ইউজুয়ালি ফেরিটিন লেভেল অনেক কমে যাবে। ঠিক আছে, তাহলে ফেরিটিন লেভেল। এরপরে ফেরিটিন লেভেল দেখলাম যে না অনেক বেশি, কিন্তু আমার মনে হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি থাকতে পারে। তাহলে সেই ক্ষেত্রে তখন আমি অন্যান্য ইনভেস্টিগেশন, তাহলে কি কি অন্যান্য ইনভেস্টিগেশন কি কি আছে? আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি, তারপরে কি আছে? ট্রান্সফেরিন স্যাচুরেশন, তারপরে কি আছে? সলিউবল ট্রান্সফারিন রিসেপ্টর। তাহলে সলিউবল ট্রান্সফেরিন রিসেপ্টর। তাহলে আয়রন প্রোফাইলে এই চারটা ইউজুয়ালি করা হয়। তাহলে যদি কারো আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি আমরা দেখি, তাহলে আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি, যেহেতু আয়রন ডেফিশিয়েন্ট, তাহলে কি আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি বাড়বে না কমবে? বাড়বে, বেড়ে যাবে। আয়রন ডেফিসিয়েন্সিতে আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি বেড়ে যাবে। ট্রান্সফেরিন স্যাচুরেশন যদি আমরা দেখি, তাহলে কমবে। ট্রান্সফেরিন হচ্ছে যে আরেকটা আয়রন বাইন্ডিং প্রোটিন, যেটা যখনই খেয়াল রাখবা যে যখন আয়রন ডেফিসিয়েন্সি ডেভেলপ করে, তখন ট্রান্সফেরিনটা কি করে? ট্রান্সফেরিন তার বাইন্ডিং ক্যাপাসিটিটা বাড়ায় দেয়। বাড়ায় দিয়ে কি করে? যে আশপাশে যত আয়রন আছে সবাইকে ধরে ফেলে সে কাজে লাগাতে চায়। তাহলে তার ট্রান্সফেরিন স্যাচুরেশন আমরা যদি দেখি, স্যাচুরেশন কমে যাবে। মানে ট্রান্সফেরিন আয়রনকে বাইন্ড করতে চাচ্ছে বাট সে পাচ্ছে না, তাহলে ট্রান্সফেরিন স্যাচুরেশনটা কম থাকবে। আর সলিউবল আয়রন বাইন্ডিং প্রোটিন, তাহলে ব্লাডের মধ্যে আয়রন বাইন্ডিং প্রোটিনের নাম্বার কিন্তু বেড়ে যাবে। এটা অনেকটা মানে পজিটিভ ফিডব্যাকের মতো, যে আয়রন বাইন্ডিং প্রোটিন যদি বাড়ায় দিয়ে সে বিভিন্ন জায়গা থেকে আয়রনটাকে হায়ার করতে পারে, তাহলে সলিউবল আয়রন বাইন্ডিং প্রোটিনের পরিমাণ বেড়ে যাবে। তাহলে আয়রন ডেফিসিয়েন্সি আমরা এই চারটা আয়রন প্রোফাইল করে আমরা আয়রন ডেফিসিয়েন্সি এস্টাবলিশ করতে পারলাম। অথবা আমরা আয়রন প্রোফাইল করে দেখলাম যে না, আয়রনের ডেফিসিয়েন্সি নাই, তার ফেরিটিন লেভেল অনেক বেশি, ট্রান্সফেরিন স্যাচুরেশন হচ্ছে বেশি, তার আয়রন বাইন্ডিং প্রোটিন কম। ঠিক আছে, তাহলে সবকিছু মিলে আমরা এক্সক্লুড করে ফেললাম যে না, তার আয়রন ডেফিসিয়েন্সি নাই। তাহলে নেক্সট পসিবিলিটি হচ্ছে যে তার হিমোগ্লোবিনোপ্যাথি থাকতে পারে। তাহলে সেটার জন্য আমরা কি করতে পারি? হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। আচ্ছা, সেটাতে যাওয়া লাগবেই। তার আগে আমরা কি করতে পারি? একটা এলডিএইচ লেভেল দেখতে পারি। যদি সিরাম এলডিএইচ লেভেল বেশি থাকে, তাহলে বুঝতে পারছি যে আরবিসি ডিফেক্টিভ ব্রেকডাউন হচ্ছে, তার মানে হিমোলাইসিস আছে, তার মানে হিমোগ্লোবিনোপ্যাথি থাকার সম্ভাবনা। এরপরে গিয়ে আমি কি করব? আর হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করব। ঠিক আছে, তাহলে ইনভেস্টিগেশন প্ল্যান আমার কি করতে হবে? ডিপেন্ড করতেছে পেশেন্টের এজ, পেশেন্টের তোমার জেন্ডারের উপর ডিপেন্ড করতেছে, পেশেন্টের পেরিটির উপর ডিপেন্ড করতেছে, এবং পেশেন্টের আদার হিস্ট্রির উপর ডিপেন্ড করতেছে আমি কি কি ইনভেস্টিগেশন প্ল্যান করতেছি। তাহলে মোটামুটি এই পিকচার যদি থাকে বা এরকম থাকে, তাহলে তুমি কোয়েশ্চেনগুলো কিন্তু এইভাবেই আসবে এবং আনসারগুলো ওইভাবে যেতে হবে। তাহলে আমরা সময় যেহেতু শেষের দিকে, আমরা একটা ইউরিনারি রিপোর্ট দেখে আজকে শেষ করি। এটা কি দেখা যাচ্ছে ইউরিন আরিটা? জি স্যার। এটাতে কি কি অ্যাবনরমালিটি আছে একটু দেখো, বলো দেখি। বা পেশেন্ট হচ্ছে রিমা বেগম, একজন ফিমেল পেশেন্ট, 25 ইয়ার ওল্ড। ঠিক আছে, তাহলে কি কি আছে এখানে অ্যাবনরমালিটি? পাস সেল প্লেন্টি আছে। ওকে, তারপর আরবিসি আরবিসি স্যার 5 to 6 হাই পাওয়ার ফিল্ড।
স্যার মানে হেমাচুরি, তার মানে হেমাচুরিয়া আছে স্যার। হেমাচুরিয়া আছে, পাইউরিয়া আছে, মানে পাসেল প্লেন্টি আছে। আর এদিকে প্রোটিনটা কেমন আছে? প্রোটিনটা বেশি আছে স্যার। প্রোটিন বেশি আছে। আমি আর কি দেখতে চাই আরবিসি, মানে একটা ইউরিনারি রিপোর্টে আর কি সার্চ করতে চাই? কাস্ট আছে কিনা, তাহলে কাস্ট আছে কিনা, সেলুলার কাস্টগুলো আছে কিনা, বা কাস্টগুলো আমি সার্চ করবো। তাহলে এখানে কাস্টের যে জায়গায় দেয়া আছে সব কাস্টে বলা আছে হচ্ছে সব নীল, মানে কাস্ট নাই। তাহলে এই রিপোর্টটা দেখে আমি মানে ডায়াগনোসিস, অ্যাপারেন্ট ডায়াগনোসিস কি হতে পারে এই পেশেন্টের? ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। গুড। তাহলে এইটার ক্ষেত্রে, এই পেশেন্টের ক্ষেত্রে আমি প্রথমেই চিন্তা করব ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, কারণ পাসেল প্লেন্টি, কিছু আরবিসি আছে, প্রোটিনিউরিয়া 2+ আছে। তাহলে যে কোনো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনেও কিন্তু প্রোটিনিউরিয়া হতে পারে। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে ইউটিআই যদি আমি সাসপেক্ট করি, এখন আমি, আর একটা হচ্ছে প্রোটিনিউরিয়া আছে 2+, তাহলে আমি কি নেক্সট ইনভেস্টিগেশন কি করব এই পেশেন্টের জন্য? ইউরিনের স্যার ইউরিন কালচার এন্ড সেনসিটিভিটি। তাহলে ইউরিনের কালচার সেনসিটিভিটি করব। আর একটা যদি কালচার সেনসিটিভিটিতে কোনো গ্রোথ না আসে, অথবা পেশেন্টের ক্লিনিক্যালি যদি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের কোনো হিস্ট্রিতে না থাকে, তাহলে আমার তখন এইটার দিকে আমার খেয়াল রাখতে হবে যে তার প্রোটিন 2+ আছে। তাহলে প্রোটিন ইউরিয়াটা আমার কোয়ান্টিফাই করা লাগবে। তাহলে প্রোটিন ইউরিয়া কোয়ান্টিফাই করতে পারি আমরা কিভাবে? স্যার হিট কোয়াগুলেশন টেস্ট করে। তাহলে একটা হচ্ছে হিট কোয়াগুলেশন টেস্ট, আর ডিপ এটা থেকে স্টিক। এটা হিট কোয়াগুলেশন টেস্ট করে কিন্তু আমি কোয়ান্টিফাই করতে পারবো না, কোয়ালিফাই করতে পারবো। তো কোয়ালিফাই করা কিন্তু অলরেডি আছে, তার 2+ প্রোটিন ইউরিয়া কিন্তু বলেই দিছে। তাহলে হিট কোয়াগুলেশন ক্লিনিক্যালি আমরা কনফার্ম করতে পারি, আর অথবা ডিপস্টিক দিয়ে ক্লিনিক্যালি কনফার্ম করতে পারি। এটা একটা, যে আমি মনে করলাম যে না, হয়তো প্রোটিন ইউরিয়া নাই, এখানে ভুলে প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। তাহলে আমি ডিপস্টিক অথবা হিট কোয়াগুলেশন করে আমি প্রোটিন ইউরিয়া কনফার্ম করলাম। করার পরে আমি কি করব? তাইলে কোয়ান্টিফাই করা লাগবে, ঠিক আছে? তাহলে কোয়ান্টিফাই কিভাবে করা হয় প্রোটিন ইউরিয়া? অ্যালবুমিনোমেট্রি। আচ্ছা, বায়োকেমিস্ট্রিতে পড়ে আসছো। তাহলে আসলে কি করব আমরা? প্রোটিন 24 আওয়ার ইউরিনারি প্রোটিন মেজারমেন্ট। 24 আওয়ার ইউরিনারি প্রোটিন লেভেল আমরা দেখব। এটা একটা, এটা হচ্ছে ট্রেডিশনাল, এবং এটাই হচ্ছে সবচেয়ে ভালো, যে ইউরিনারি টোটাল প্রোটিন আমরা 24 আওয়ারে কোয়ান্টিফাই করব যে কতটুকু আছে। এটা কি নেফ্রোটিক রেঞ্জে আছে, নাকি নেফ্রোটিক রেঞ্জের চেয়ে কম আছে, নাকি আরো কম আছে, সেটা দেখে নিতে পারি। তাহলে এটা একটা। আরেকটা হচ্ছে যে ইউরিনারি সিরাম, এসিআর বলে, অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও। ইউরিনের মধ্যে অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও অথবা পিসিআর, প্রোটিন ক্রিয়েটিনিন রেশিও। এটা হচ্ছে কি করতে হবে? তুমি 24 আওয়ার ইউরিনারি টোটাল প্রোটিন দেখতে হলে 24 ঘন্টার ইউরিন আমার কালেকশন করা লাগবে। আর যদি আমি এটা করার সুযোগ নাই, বা আমার স্পট ডায়াগনোসিস করা লাগবে, যে এত সময় আমার নাই, আমি তাড়াতাড়ি ডায়াগনোসিস করতে পারি, তাহলে স্পট স্যাম্পলে পিসিআর অথবা এসিআর। এসিআর হচ্ছে অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও, পিসিআর হচ্ছে প্রোটিন ক্রিয়েটিনিন রেশিও। তাহলে এই দুইটা টেস্ট করতে পারি। তাহলে এই গেল। নেক্সট আরেকটা ফিল্ম এখানে দেখো, এখানে কি আছে? এটা হচ্ছে একটা 14 ইয়ার ওল্ড বয়, ঠিক আছে? 14 বছর বয়সী একটা ছেলে, শান্ত রয়, তার হচ্ছে আমরা ইউরিনারি রিপোর্ট দেখতেছি। কি আছে এটাতে? প্রোটিন বেশি আছে স্যার। তাইলে এক নাম্বার দেখা যাচ্ছে আমরা প্রোটিন, কালারটা কি? কালার হচ্ছে স্ট্র। হেমাচুরিয়া। হ্যাঁ, কালার হচ্ছে স্ট্র। এখানে কিন্তু ভুল আছে, দেখো, ক্লিয়ার অ্যাপিয়ারেন্স ক্লিয়ার টাইপ করে দিছে, বাট আরবিসি হচ্ছে 60 to 80। এই 60 to 80 আরবিসি এর কালার হচ্ছে স্ট্র, অ্যাপিয়ারেন্স ক্লিয়ার হওয়া অসম্ভব, কথা না। তাহলে হাই কালার হওয়ার কথা ছিল। এটা মানে রিপোর্ট, যে তুমি সব সময় যে রিপোর্টকে তুমি বিশ্বাস করতে পারবা সেটা না, অনেক জায়গায় ফেলাসি থাকে। তাহলে এটা খেয়াল রাখতে হবে। স্পেসিফিক গ্রেভিটি নরমালের মধ্যেই আছে, পিএইচ হচ্ছে 5, সরি, দেখা যাচ্ছে স্লাইডটা কি দেখা যাচ্ছে এখন? এখন আসছে স্যার। আসছে, আচ্ছা। তাহলে এখানে আমরা দেখতেছি আরবিসি হচ্ছে 60 to 80, একটা 14 ইয়ার ওল্ড মেল, তার হচ্ছে কাস্ট সব জায়গাতেই নীল বলে দেওয়া হয়েছে। এখন কাস্ট যদি নাও থাকে, ধরো এই পেশেন্টের সিনারিও দেওয়া হলো যে পেশেন্ট আসছে 2 সপ্তাহ আগে একটা সোর থ্রোটের হিস্ট্রি ছিল,
এখন আসছে যে সোয়েলিং অফ দ্য বডি নিয়ে আমাদের কাছে আসছে, অথবা এই পেশেন্ট আসছে 2 সপ্তাহ আগে সোর থ্রোটের হিস্ট্রি ছিল, এখন আসছে আমাদের কাছে সেভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে, কাফ, শর্টনেস অফ ব্রেথ নিয়ে, সে শুতে পারতেছে না, তাহলে কি পসিবিলিটি? পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। গ্লোমারুলোনেফ্রাইটিস একটা পসিবিলিটি। তাহলে যেটাকে আমরা এজিএন বলি, অ্যাকিউট গ্লোমারুলোনেফ্রাইটিস অথবা পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমারুলোনেফ্রাইটিস বলি। তাহলে এটা মনে রাখতে হবে যে এই পেশেন্টের এই ইউরিনারি রিপোর্টের সাথে এই মানে তোমার ক্লিনিক্যাল ক্লুটা থাকতে পারে যেটা। তাহলে সেই ক্ষেত্রে আরবিসি অনেক বেশি আসছে, 5 সেল আসছে 0 to 2, প্রোটিনুরিয়া 2 প্লাস। আমরা যদি এখানে আরবিসি কাস্ট পেয়ে যেতাম, তাহলে আরবিসি কাস্ট যদি থাকতো 1 to 2 প্লাস বা আরবিসি কাস্ট প্রেজেন্ট থাকতো, তাহলে আমাদের এটা কনফার্ম ডায়াগনোসিস হয়ে যেত যে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমারুলোনেফ্রাইটিস। ঠিক আছে? তাহলে এখান থেকে আসতে পারে যে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমারুলোনেফ্রাইটিস এর পেশেন্ট কি কি কমপ্লিকেশন নিয়ে আসতে পারে তোমাদের কাছে, বা আমরা ওয়ার্ডে কি কি কমপ্লিকেশন পেতে পারি। কি হতে পারে? 14 বছর বয়সী একটা ছেলে দেখলা যে ব্লাড প্রেশার 180/100, এটা কি হতে পারে কিনা এই পেশেন্টের? জি স্যার। তাহলে হাইপারটেনশন, একটা হাইপারটেনশন হয়ে হাইপারটেনশনের কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। কি হতে পারে? হাইপারটেনসিভ এলবিএফ ডেভেলপ করতে পারে, যেটা শর্টনেস অফ ব্রেথ, রেসপিরেটরি ডিস্ট্রেস বলছিলাম। আর কি হতে পারে? পেশেন্টের একেআই ডেভেলপ করতে পারে। ঠিক আছে? পেশেন্ট হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি ডেভেলপ করতে পারে। তাহলে এগুলো হচ্ছে কমপ্লিকেশন অথবা এগুলো হচ্ছে মোড অফ প্রেজেন্টেশন ফর দিস পেশেন্ট। তাহলে ইউরিন আরিতে এই পেশেন্টের নেক্সট ইনভেস্টিগেশন আমরা কি করব? তারও হচ্ছে কোয়ান্টিফাই করতে হবে, হয় 24 আওয়ার ইউরিনারি প্রোটিন অথবা পিসিআর এসিআর দেখতে পারি। পেশেন্টের আমরা একটা চেস্ট এক্সরে করব, পেশেন্টের সিরাম ক্রিয়েটিনিন আমার দেখা লাগবে। ঠিক আছে? তাহলে মোটামুটি, এবং পোস্ট স্ট্রেপ্টোকক্কাল হিস্ট্রি থেকে ইউজুয়ালি ডায়াগনোসিস করা যায়। এর বাইরে আমরা কি করতে পারি? এএসও টাইটার করে দেখতে পারি যে তার এএসও টাইটার যদি বেশি হয় তাহলে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল হওয়ার পসিবিলিটি বেশি। তাহলে মোটামুটি প্ল্যান অফ ইনভেস্টিগেশন, এখন এই পেশেন্ট এই সিনারিও যদি থাকে, নেক্সট ইনভেস্টিগেশন হবে যে হাউ উইল ইউ ট্রিট দিস পেশেন্ট, কিভাবে ট্রিট করবা? স্যার হ্যাঁ বলো দেখি। ধরো অসপিতে যদি এই সিনারিওটা থাকে তাহলে ট্রিটমেন্ট পর্যন্ত যেতে পারে আর কি। কি কি ট্রিটমেন্ট দিবা তাহলে? হ্যালো? স্যার ফ্লুইড এন্ড সল্ট রেস্ট্রিকশন করব। তাহলে একটা হচ্ছে যে আমি তাকে বেড রেস্ট দিব, তারপর হচ্ছে তার সল্ট রেস্ট্রিকশন দিব, তারপরে পেশেন্টের হচ্ছে ডায়োরেটিক দিব। ডায়োরেটিক দিব, তারপর স্যার যদি কমপ্লিকেশন থাকে হাইপারটেনশন, তাহলে সেটা ট্রিটমেন্ট করব। ইনফেকশন তাহলে থাকলে হাইপারটেনশনের জন্য হাইপারটেনশন আছে, তার প্রোটিনিউরিয়া আছে। তাহলে ট্রিটমেন্ট অফ কি? একটা হচ্ছে যে ট্রিটমেন্ট অফ প্রেজেন্টেশন এন্ড কমপ্লিকেশন। তাহলে প্রথম কথা হচ্ছে পেশেন্টের আমার হাইপারটেনশনকে ট্রিট করা লাগবে। তাহলে হাইপারটেনশন আছে, সাথে প্রোটিনিউরিয়া আছে, তাহলে এমন একটা মেডিকেশনে আমি যাব যেটা প্রেশারও কন্ট্রোল করবে, প্রোটিনিউরিয়াটাকেও কমাবে। তাহলে সেক্ষেত্রে ড্রাগ অফ চয়েস হচ্ছে একটা এসি ইনহিবিটর অথবা এআরবি অথবা একটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। পেশেন্ট ব্রেথলেসনেস নিয়ে আসছে, অ্যাকিউট এলবিএফ, তাহলে আমার কি দেওয়া লাগবে? প্রপটা পজিশন রাখা লাগবে, অক্সিজেন ইনহেলেশন দেওয়া লাগবে। তারপরে কি দিব আমি? পেশেন্টকে ডায়োরেটিক দিব। তাহলে ডায়োরেটিক কিভাবে দিব? ইনজেক্টেবল ডায়োরেটিক দিব। এবং সাধারণত যখন পেশেন্ট এই প্রেজেন্টেশন এই ফর্মে মানে আসে, তখন আর স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন অ্যাক্টিভলি থাকে না। তারপরেও আমরা অনেক সময় যদি রেসিডুয়াল ইনফেকশন অথবা আবার ইনফেকশন প্রিভেন্ট করার জন্য আমরা কি করতে পারি? তাকে অ্যান্টি স্ট্রেপ্টোকক্কাল একটা অ্যান্টিবায়োটিক দিতে পারি, যেমন একটা পেনিসিলিন দিতে পারি। ঠিক আছে? তাহলে মোটামুটি এই পেশেন্টের ট্রিটমেন্ট হচ্ছে যে প্রোটোকল হচ্ছে এই যে অক্সিজেন ইনহেলেশন, প্রপটা পজিশন, অ্যান্টি হাইপারটেনসিভ, ডায়োরেটিক অ্যান্ড an antibiotic for prevention of recurrent streptococcal infection। তাহলে তোমাদের সাথে আর তো আমার এই মুহূর্তে এই রুটিনে আর ক্লাস নেই। পরের ক্লাসগুলো করবা, আর যদি কখনো মানে আবার অ্যারেঞ্জ করা হয়, আবার যদি তোমাদেরকে রোস্টার দেওয়া হয়, তাহলে আশা করি দেখা হবে। আজকে এই পর্যন্ত থাক নাকি? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর তোমাদের কি আর কোনো কোয়েশ্চেন আছে বা তোমাদের কোনো কিছু সাপ্লিমেন্ট করার আছে? যদি থাকতো তাহলে বলতে পারো। তোমাদের কোনো লেকিং বা কোনো যদি কোনো কিছু নিয়ে ডিসকাস করতে চাও বলতে পারো। হ্যালো?
আশা করতেছি নাই, নাকি সব বুঝতে পারছো তোমরা? জি স্যার। তাহলে আজকের মতো বিদায়। হ্যাঁ, ভালো থেকো। সবাইকে খোদা হাফেজ।